সবার নিশ্চয়ই মনে আছে আত্মাবন্দী জাদুর কথা। হ্যাঁ, আজকে আমরা নিয়ে এসেছি আত্মাবন্দী জাদুর দ্বিতীয় পর্ব। কিরে ভাই, চলুন ফার্স্ট পার্টি কি ছিল? না বাড়িয়ে কখন গেল? ভয়ের রাজ্যে হারাতে গিয়ে পথ হারিয়ে ফেলছেন না তো? জি হ্যাঁ, সবার সাথে আপডেটেড থাকতে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টা বাজিয়ে দিন। সেদিন সন্ধ্যায় পোর্টালের রুমে এডিটিং করছিল অরুণ। হঠাৎ তার ফোনে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন। একটি অপরিচিত নম্বর থেকে একটা ভিডিও। থাম্বনেলে দেখা যায় রাস্তার পাশে উল্টে থাকা একটা লরি, চারপাশে লাল নীল আলো, পুলিশ অ্যাম্বুলেন্সের দৌড়ঝাঁপ। অরুণ ভেবে নিল হয়তো আরও কোনো একটা সাধারণ অ্যাক্সিডেন্টই হবে, কিন্তু প্লে বাটন চাপতেই চোখ কুঁচকে যায় তার। ভিডিওর ভেতর ড্রাইভারকে বসানো হয়েছে অ্যাম্বুলেন্সের ধাতব সিটে। তার মুখ অদ্ভুতভাবে ফ্যাকাশে, কাঁপা কাঁপা গলায় সে বলছে, হঠাৎ করে সামনে কেউ এসে পড়ে। আমি ব্রেক চেপেছিলাম, গাড়ি থেমেছিল, কিন্তু গাড়ি থামার পর আমি দেখি সামনে কেউ নেই। হেডলাইটের আলোয় আশেপাশে কাউকেই দেখতে পাইনি। মুহূর্তের মধ্যেই সবকিছু ভ্যানিশ। ক্যামেরা সামান্য কাঁপে। কে? পুলিশ জিজ্ঞেস করে। ড্রাইভার হাঁপাতে থাকে, চোখ কোটরের ভেতরে ঢুকে যাচ্ছে তার। মহিলার মতো, পেট পর্যন্ত লম্বা চুল, আর চোখ ছিল সাদা, পুরো সাদা, কোনো মনি নেই তাতে। অরুণ ভিডিও দেখে হাসলো ঠিকই, ভাবলো গল্প গুজব, অ্যাক্সিডেন্টে মাথা ঘুরে গেছে। মনে মনে ভাবলো অনেক কিছুই, কিন্তু ভিডিওর শেষ 2 সেকেন্ডে সে যা দেখল তার সেই হাসিটা সে থামাতে বাধ্য হলো। ভিডিওর ফ্রেমের একদম শেষে ঢুকে গেছে রাস্তার পাশে থাকা একটি কালচে গর্ত, যেন শুকনো কূপের মতো একটা মুখ। পাশের বোর্ডে অর্ধেক অংশে লেখা প্রেতকু। শব্দটা পরিষ্কার না হলেও জায়গাটা সে চেনে। কালী পাহাড়ির প্রেতকু। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell। হাজার সম্ভাবনার স্বপ্ন নিয়ে আসে একটি বছর, নতুন বছর। কিন্তু যে বছরটি চলে যায় সেই বছরটি শেখায় কোথায় ভুল ছিল, কিভাবে নিজেকে আরো একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে 25কে বিদায় জানাতে প্রস্তুত। মিলিয়ে নিচ্ছি নতুন বছরের কাছে আমাদের প্রত্যাশাগুলো। আমি চাই আমরা 2 মিলিয়নের পরিবার হব। Bhoot.com-কে আরো বেশি আপনাদের ভালোবাসার উপযোগী করে তুলব, এবং সবচেয়ে বেশি চাই নিজের এই বিশাল পরিবারে সবার খোঁজ খবর নেব। জানি না কিভাবে তা সম্ভব হবে, হয়তো আমি অথবা আপনারাই এর একটা উপায় খুঁজে বের করব। নতুন বছরে নিজেকে বদলে ফেলতে চাই আমরা। আমাদের বদলাবার সত্যি কি খুব দরকার? আমার মনে হয় আমাদের ভেতরের সবচেয়ে যে ভালো আমি, আমাদের উচিত তার কাছে যাবার চেষ্টা করা। তাহলেই মিথ্যা থাকবে না, হিংসা থাকবে না, কষ্ট থাকবে না। চলুন নিজের ভেতরের সবচেয়ে সেই ভালো আমির কাছে যাবার চেষ্টা করি। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন সুকান্ত মাইতি। আপনাদের সবাইকে অনুরোধ, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। রাব্বি ভাই সহ Bhoot.com-এর সমগ্র টিমের প্রতি সালাম, স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। আসানসোলের কালী পাহাড়ি এই এলাকাটি একটু ভৌতিক। দিনে শিল্পাঞ্চলের কোলাহল, লরি ট্রাকের ধাতব গর্জন, ধুলোবালিতে পোড়া রোদ, সব মিলিয়ে জায়গাটা যেন বিশাল এক ক্লান্ত কারখানার নিঃশ্বাসের মতো। অথচ রাত নামলে
চললেই এই পরিচিত রাস্তা হঠাৎই অপরিচিত হয়ে ওঠে। পুরো এলাকা যেন নিজেকে মুড়ে ফেলে এক অদ্ভুত অস্বস্তির নীরবতায়, যেখানে মনে হয় দূরে কোথাও কেউ অদৃশ্যে তাকিয়ে আছে, অপেক্ষা করছে। বিশেষ করে গভীর রাতে যখন 2 নম্বর জাতীয় সড়কে একে একে গাড়ি কমতে থাকে। 12টার পর রাস্তা যেন মৃতের মতো ফাঁকা হয়ে যায়। কেবল মাঝে মাঝে কোনো ট্রাকের হুঙ্কার, আর তার পেছনে লাল আলোটা দূরে সরে যেতে যেতে হঠাৎই অন্ধকারের গহ্বরে ঢুকে মিলিয়ে যায়। ঠিক যেমন হঠাৎ করে একটা জীবন নিভে যায় শব্দ না করে। রাস্তার বাঁ দিকটায় যতদূর চোখ যায় শুধু বিশাল শুষ্ক ঝোপঝাড়, ভাঙাচোরা বেড়া আর আগুনে পোড়া নিঃস্ব জমি। মানুষের পায়ের শব্দ বহুদিন এখানে শোনা যায়নি। এগুলো দেখতে সাধারণ, কিন্তু রাতে ছায়াগুলো এত লম্বা হয়ে দাঁড়ায় যেন মনে হয় ঝোপগুলো আসলে দাঁড়িয়ে থাকা কোনো মৃত মানুষের আকৃতি। আর অন্য পাশে এক পুরনো মরচে ধরা সাইনবোর্ড, প্রদীপ বাবা শ্মশানকালী মন্দির ও আশ্রম। এই নামটা কেউ উচ্চারণ করতে চায় না। স্থানীয়রা জানে ওটা শুধু মন্দির নয়, তার পাশেই আছে সেই অভিশপ্ত প্রেতকুয়ো। দুপুরবেলায়ও কুয়াটার দিকে তাকাতে ভয় করে। কুয়ার ইটগুলো যেন দীর্ঘদিন ভিজে থাকা মৃতদেহের মতো বিবর্ণ। তার উপর জড়ানো কালচে শ্যাওলা দেখতে দেখতে মনে হয় যেন কিছু একটা ভেতর থেকে উঠতে চাইছে, কিন্তু পারছে না, আটকে যাচ্ছে। বাতাসে একটা আর্দ্র ঠান্ডা গন্ধ ভেসে আসে, পুরনো আগুনের ছাই আর পচা ফুলের মিশ্রণ সেই গন্ধে। প্রদীপ বাবা তান্ত্রিক, যার নাম শুনলেই লোকদের হাত পা ঠান্ডা হয়ে আসে, তিনি বলেন, এই কুয়োয় জল আছে, শুধু জল নয়, এতে আছে দুঃখ আর অস্থিরতা। বহু আত্মা এর ভেতর থেকে ডেকে গেছে অনন্তকাল, কিন্তু কেউ শোনেনি। লোকেরা বলে গভীর রাতে নাকি কুয়োর ভেতর থেকে কান্নার মতো শব্দ ভেসে আসে। না, খুব জোরে না, খুব আস্তেও না, যেন কেউ ডুবে যাচ্ছে আর ঠিক ওঠার আগেই হাতটা কেউ জোরে ঠেলে দিচ্ছে পুনরায়। প্রতি বছর এক বিশেষ তিথির কালী পূজার দিন প্রদীপ বাবা এখানে পিণ্ড দান করেন। তিনি দাবি করেন সেই সময়ে কুয়োর ভেতরে দ্রুপ দ্রুপ শব্দ শোনা যায়, যেন কেউ খাবার খাচ্ছে। আর পিণ্ড দেওয়ার ঠিক পর মুহূর্তেই কুয়োর চারপাশে হালকা কুয়াশা জমে। যদিও তখন শীতকাল নয়, কিন্তু বছরের অন্য সময় কেউ আসে না, কেউ দাঁড়ায় না। এমনকি পথ চলিত ট্রাকও কুয়ার সামনে দিয়ে যাওয়ার সময় গতি বাড়িয়ে দেয়, যেন অদৃশ্য কিছু তার গায়ে ছোঁয়ার আগে সে পালিয়ে যেতে পারে। স্থানীয়রা বিশ্বাস করে বহু বছর আগে এখানে একসাথে 3টি অদ্ভুত মৃত্যু হয়েছিল। একটি শিশু, একজন মদ্যপ লরি চালক আর একজন অচেনা পথচারী নারী। তাদের দেহ ভেসে উঠেছিল এই কুয়ো থেকে, কিন্তু কেউ জানে না তারা কিভাবে সেখানে পড়ল। তারপর থেকে এই কুয়োটির ইতিহাস ভয়ঙ্কর হয়ে ওঠে। রাতে কেউ হাঁটলে স্পষ্ট শুনতে পায় 3টি আলাদা আলাদা নিঃশ্বাসের শব্দ, 3টি ভিন্ন রাগের কান্নার সুর, আর মাঝে মাঝে দূর থেকে শিশু কণ্ঠে নিঃশব্দ ফিস ফিস, কেউ আমাকে ডাকছে। সেই কথাটা নাকি সবচেয়ে ভয়ঙ্কর, কারণ কালী পাহাড়িতে এমন কোনো শিশু নেই যে রাতে বাড়ির বাইরে বেরোয়। 40-50 বছর আগের কালী পাহাড়ি ছিল এক অন্য জগৎ। এখনকার মতো রাস্তা, আলো, শিল্পাঞ্চলের আওয়াজ কিছুই ছিল না। চারিদিকে শুধু অগাধ ঝোপঝাড়, নিষ্প্রাণ কাঁটা গাছ আর খনির দিকে যাওয়ার বিকল্প হাঁটা পথ। দিনের আলোয় জায়গাটা যতটা নির্জন লাগত, সন্ধ্যা নামলেই তা হয়ে উঠত একেবারে ভিন্ন। মাটি, বাতাস, গাছের ডাল সবকিছুতে যেন অকারণ ভারী অন্ধকারে জমে যেত। খনির শ্রমিকেরা মাঝে মাঝে এখানে আসতো কাঠ, শুকনো ডাল বা দূরের ঘোলাটে জল সংগ্রহ করতে। তাদের মধ্যে কয়েকজনই প্রথমে লক্ষ্য করে লতা পাতায় ঢাকা একটা অদ্ভুত বৃত্তাকার কাঠামো, যেটা দেখতে কুয়োর মতো কিন্তু আশ্চর্য রকমের অস্বস্তিকর।
ছায়ার মধ্যে দাঁড়িয়ে থাকা সেই কুয়োটা পরে পরিচিত হয় প্রেত কুয়ো নামে। গ্রামের লোকেরা যখন একটু পরিষ্কার করে দেখে তখনই বুঝতে পারে এটা বয়সে অনেক পুরনো। ইটগুলো ভেঙে পড়া, শ্যাওলায় মোড়া, যেন বহু বছর মৃতের মতো নির্জীব পড়ে আছে। কুয়োর উৎস নিয়ে কারো স্পষ্ট কোনো ধারণা ছিল না, তবে বহু বছর আগে পাওয়া এক ছিন্ন ভিন্ন দলিলে নাকি উল্লেখ ছিল এই জায়গায় এক তান্ত্রিক সাধনা করতেন। তার নাম লোকমুখে বহুবার ঘুরে বেড়ালেও কেউ ঠিক করে বলতে পারে না তিনি কে ছিলেন, কোথা থেকে এসেছিলেন। শুধু এতটুকুই জানা যায় তিনি নাকি ভয়ঙ্কর তন্ত্রবিদ্যায় পারদর্শী ছিলেন, এমনকি প্রেত সাধনার মতো নিষ্ঠুর সাধনাও করতেন। গল্প আছে তিনি নাকি জীবিত আর মৃতের মাঝের পথ নিয়ে গবেষণা করতেন। কার কখন কোথায় টেনে ধরে আনতে হয় তা তিনি জানতেন বলেই অনেকেই দাবি করত। তার নির্দেশেই কুয়ো খোঁড়া হয়েছিল এমন ইঙ্গিত দলিলে ছিল। কিন্তু কেন? জল তোলার জন্য নয়, কারণ আশেপাশে কোনো বসতি ছিল না। লোকজনের বিশ্বাস তান্ত্রিক নাকি এই কুয়োটাকে ব্যবহার করতেন মৃত আত্মার শক্তি নিয়ন্ত্রণ করার জন্য। রাতে দূর থেকে আগুনের লেলিহান আলো দেখা যেত। কেউ কেউ শোনার দাবি করত গভীর মন্ত্রোচ্চারণ, যা মুহূর্তের মধ্যে বাতাসকে বরফের মতো ঠান্ডা করে দেয়। তান্ত্রিকের মৃত্যুর পর গ্রামের লোকদের আর ধৈর্য থাকে না। কয়েক রাত ধরে তারা কুয়োর দিক থেকে অদ্ভুত কান্নার শব্দ, কারো শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতো আর্তনাদ, আর কখনো কখনো হাড় কাঁপানো মন্ত্রস্বর শুনতে পায়। এক রাতে নাকি কয়েকজন সাহসী মানুষ মশাল নিয়ে সেখানে যায়। কুয়োর মুখে তারা দেখে অদ্ভুত কালচে দাগ, যেন আগের দিনও সেখানে কিছু একটা কেউ টেনেছে, ঘষেছে, রক্ত বা কালি দিয়ে। তারপর তারা সিদ্ধান্ত নেয় কুয়োর মুখ পাথর দিয়ে বন্ধ করা হবে। গ্রামবাসীরা পুরো কুয়োটা মোটা পাথরে ঢেকে দেয়, চারপাশে কাঁটা গাছ ফেলেও দেয় যাতে কেউ ভুলেও তার কাছে না যায়। তারপর বহু বছর কেটে গেছে, কিন্তু আজও নাকি মাঝে মাঝে রাতে বাতাস একদম থেমে গেলে কুয়োর ঢেকে রাখা পাথরের ওপার থেকে শোনা যায় চাপা একটা আওয়াজ, যেন ভেতরে কেউ একজন দম নিতে চাইছে কিন্তু কোনো শক্তি তাকে থামিয়ে দিচ্ছে। 1990-এর দিকে সরকারের উদ্যোগে কালী পাহাড়ি এলাকার পাশ দিয়ে জাতীয় সড়ক তৈরির কাজ শুরু হয়। তখনও জায়গাটা ছিল ভয়ঙ্কর নির্জন, ঘন ঝোপঝাড়ে ভর্তি। শ্রমিকদের প্রথম কাজ ছিল বড় বড় গাছ কেটে রাস্তা চওড়া করা। কিন্তু গাছ কাটতে কাটতে তারা যখন ওই পুরনো কুয়োর কাছে পৌঁছলো, তখনই অদ্ভুত কিছু তাদের নজরে আসে। কুয়োর মুখটা একসময় যেভাবে পাথর দিয়ে শক্ত করে বন্ধ করা হয়েছিল, সেগুলো এখন অস্বাভাবিকভাবে চূর্ণ বিচূর্ণ, যেন বাইরে থেকে কেউ ভাঙেনি, বরং ভেতর থেকে কেউ তীব্র শক্তিতে ধাক্কা মেরেছে। গভীর ফাটলগুলো দেখে শ্রমিকদের মনে এক শিরশিরে ভয় ঢুকে যায়। তারা বাকিদের ডেকে আনে। সবাই একই কথা বলে, এটা মানুষের কাজ নয়, এখানে কিছু একটা ঠিক হয়নি। গুজব শুরু হয়ে যায় সেদিন থেকেই। রাস্তার কাজ করতে আসা কয়েকজন শ্রমিক হঠাৎ করে অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে। কারো মাথা ঝিমঝিম করে, কারো হাত পা কাঁপতে থাকে, আর কেউ কেউ বেহুঁশ হয়ে যায়। যাদের জ্ঞান ফিরত তারা একই কথা বলতো, কেউ আমাদের কানের কাছে ফিসফিস করে বলছে, জল দাও, আমাদের মুক্তি দাও। প্রথমে সবাই মনে করেছিল গরম, ধুলো আর ক্লান্তির জন্য এসব হচ্ছে, কিন্তু ঘটনা এত ঘন ঘন ঘটতে থাকায় ভয়টা সত্যি হয়ে ওঠে। লোকেরা কুয়োটা পুরোপুরি ভরাট করে দিতে চাইল। তাদের যুক্তি, এতে সমস্যার সমাধান হবে। একবার মাটি দিয়ে পুরোটা ঢেকে দিলে সব সমস্যার শেষ। কিন্তু ঠিক তখনই বাধা দিল এলাকার কয়েকজন প্রভাবশালী লোক। তারা তান্ত্রিকের শোনা পুরনো কথা তুলে বলল, এই কুয়োতে অতৃপ্ত আত্মারা রয়েছে, এদের বিরক্ত করলে বিপদ হবে, বড় বিপদ। এই গ্রাম জুড়ে বাতাসের মতো ছড়িয়ে পড়ল কথাটা। যারাই সন্ধ্যার পর কুয়ার সামনে দিয়ে যেত তারাই নাকি অনুভব করত একটা হালকা ঠান্ডা বাতাস, যেন কেউ পাশ দিয়ে এইমাত্র ছুটে গেল। কেউ কেউ নাকি কুয়োর উঁচু ভাঙা অংশে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখেছে। অস্বাভাবিক লম্বা, স্থির, চোখবিহীন। সত্যি অসত্যি মিলেমিশে এই কাহিনী দ্রুত ভয়ঙ্কর রূপ নেয়। এই সময় শুরু হয় বিশেষ তিথিতে কালী পুজো করে পিণ্ডদানের রীতি।
পুরনো তান্ত্রিকের কথিত নিয়ম অনুযায়ী যে তান্ত্রিক এই জায়গাটি গ্রহণ করত সেই এই রীতি চালিয়ে যেত। বর্তমান তান্ত্রিক প্রদীপ বাবা সেই ধারাকেই ধরে রেখেছেন। প্রদীপ বাবার দাবি, এই কুয়োতে বহু আত্মা আটকে আছে, যাদের মৃত্যু হয়েছিল অস্বাভাবিকভাবে। তারা মুক্তি চায়। বছর ভর তারা চুপচাপ থাকে, কিন্তু বিশেষ তিথিতে তাদের শক্তি বাড়ে। তখন পিণ্ড দান করলে তারা শান্ত হয়। তিনি আরো বলেন, যদি নিয়ম করে পিণ্ড দেয়া না হয় তবে এই আত্মারা আশেপাশে ঘুরে বেড়াবে, প্রভাব ফেলবে লোকের মনে, দুর্ঘটনা ঘটাবে, ছায়ার মতো পিছু নেবে। কেবল অন্ধবিশ্বাস নয়, রাস্তার সেই অংশে অদ্ভুতভাবে দুর্ঘটনার সংখ্যা সত্যিই বেড়ে যায়। গাড়ি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়, মোটর বাইক স্কিড করে পড়ে যায়, বড় ট্রাক সোজা রাস্তা থেকে সরে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। বছরে ৩-৪টে মৃত্যু যেন নিত্যদিনের ঘটনা। পুলিশ, স্থানীয় প্রশাসন কিছুই স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি। লোকেরা বলতে থাকে, অদৃশ্য কিছুর টানে ওই জায়গাটায় এমন কিছু হয় যেন কুয়োর ভেতরে আটকে থাকা আত্মারা সুযোগ পেলেই কোনো একজনের বিপদ ঘটে। তারপর থেকেই গড়ে ওঠে ভয়ঙ্কর কিংবদন্তি, কালী পাহাড়ির প্রেত কুয়োর কিংবদন্তি, যেখানে মাঝে মাঝে নাকি এখনো রাতের নিশ্ছিদ্র অন্ধকারে ভেসে আসে ক্ষীণ সেই ফিসফাস, চল দাও, আমাদের মুক্তি দাও। কলকাতার একটি ছোট কিন্তু চটপটে নিউজ পোর্টালে কাজ করে অরুণ সাঁতরা, বয়স ২৮। সহকর্মীদের কাছে সে ঘটনা খেকো নামে পরিচিত। কারণ অরুণ কখনোই সংবাদকে সংবাদ হিসেবে গ্রহণ করে না, বরং প্রতিটি ঘটনার ফাঁক ফোকরের ভেতর ঢুকে দেখে অজানা অপ্রকাশিত কোনো ছায়া লুকিয়ে আছে কিনা। লোককথা, নিখোঁজ মানুষ, অদ্ভুত ছায়া, গ্রাম্য কুসংস্কার। অরুণের রিপোর্টিং মানে দর্শকের কাছে যেন হালকা রহস্যের শিহরণ। সেদিন সন্ধ্যায় পোর্টালের রুমে এডিটিং করছিল অরুণ। হঠাৎ তার ফোনে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন। একটি অপরিচিত নম্বর থেকে একটা ভিডিও। থাম্বনেলে দেখা যায় রাস্তার পাশে উল্টে থাকা একটা লরি, চারপাশে লাল নীল আলো, পুলিশ অ্যাম্বুলেন্সের দৌড়ঝাঁপ। অরুণ ভেবে নিল হয়তো আরও কোনো একটা সাধারণ অ্যাক্সিডেন্টই হবে, কিন্তু প্লে বাটন চাপতেই চোখ মুচকে যায় তার। ভিডিওর ভেতর ড্রাইভারকে বসানো হয়েছে অ্যাম্বুলেন্সের ধাতব সিটে। তার মুখ অদ্ভুতভাবে ফ্যাকাশে, কাঁপা কাঁপা গলায় সে বলছে, হঠাৎ করে সামনে কেউ এসে পড়ে। আমি ব্রেক চেপেছিলাম, গাড়ি থেমেছিল, কিন্তু গাড়ি থামার পর আমি দেখি সামনে কেউ নেই। হেডলাইটের আলোয় আশেপাশে কাউকেই দেখতে পাইনি। মুহূর্তের মধ্যেই সবকিছু ভ্যানিশ। ক্যামেরা সামান্য কাঁপে। কে? পুলিশ জিজ্ঞেস করে। ড্রাইভার হাঁপাতে থাকে, চোখ কোটরের ভেতরে ঢুকে যাচ্ছে তার। মহিলার মতো, পেট পর্যন্ত, লম্বা চুল, আর চোখ ছিল সাদা, পুরো সাদা, কোনো মনি নেই তাতে। অরুণ ভিডিও দেখে হাসলো ঠিকই, ভাবল গল্প গুজব, অ্যাক্সিডেন্টে মাথা ঘুরে গেছে। মনে মনে ভাবল অনেক কিছুই, কিন্তু ভিডিওর শেষ ২ সেকেন্ডে সে যা দেখল তার সেই হাসিটা সে থামাতে বাধ্য হলো। ভিডিওর ফ্রেমের একদম শেষে ঢুকে গেছে রাস্তার পাশে থাকা একটি কালচে গর্ত, যেন শুকনো কূপের মতো একটা মুখ। পাশের বোর্ডে অর্ধেক অংশে লেখা প্রেত কুয়ো। শব্দটা পরিষ্কার না হলেও জায়গাটা সে চেনে। কালী পাহাড়ির প্রেত কুয়ো। অরুণের মেরুদণ্ডে হালকা শীতল স্রোত বয়ে গেল। কলেজে পড়ার সময় থেকে এই কুয়োর গল্প সে কতবার শুনেছে, যে এখানে নাকি মাঝরাতে সাদা পোশাক পরা লম্বা চুলের এক নারীর ছায়া দেখা যায়, আর তাকে দেখলেই গাড়ি নিয়ন্ত্রণ হারায়, অ্যাক্সিডেন্ট করে। বেশিরভাগ সময় মৃত্যুই ঘটে, কিন্তু লোককথা এটাও বলে যারা বেঁচে ফেরে তারা কোনোদিন আর স্বাভাবিক হতে পারে না। অরুণ উঠে দাঁড়ালো। গা ঘেঁষে আসা এক অদ্ভুত অস্থিরতা তাকে আরো দৃঢ় করে তুলল। যেতেই হবে। অফিসের জানালা দিয়ে বাইরে তাকালো সে। অন্ধকারে নেমে গেছে, কিন্তু তার কল্পনায় যেন সেই শূন্য সাদা চোখ দুটি জ্বলে উঠল ক্ষণিকের জন্য। তদন্ত করার সিদ্ধান্ত নেওয়া মাত্রই অরুণের মাথায় ফিরে এলো এক পুরনো কথা,
লোককথার আড়ালে কখনো কখনো থাকে সত্যির গভীর ছায়া। সে অনুভব করল এইবার ছায়াটাই যেন তাকে ডাকছে। রাত 10টার দিকে ব্যাগে ক্যামেরা, ভয়েস রেকর্ডার, ফ্ল্যাশ লাইট খুঁজে পরদিন 10টা নাগাদ বেরিয়ে পড়ল অরুণ। আসানসোলে নামতে নামতে সন্ধ্যা। রাস্তায় ঠান্ডা বাতাস বইছে, বাস অটো কম, রাস্তা বেশ ফাঁকা। জায়গাটা অদ্ভুতভাবে টিমটিম করছে অল্প আলোয়। একটি রিজার্ভ গাড়ি ঠিক করে নিয়ে উঠে পড়ে তাতে। পেছনের সিটে বসে থাকা অরুণ বারবার ভিডিও চালিয়ে দেখছিল ড্রাইভারের চোখের আতঙ্ক। ওটা যে অভিনয় নয় তা সে নিশ্চিত। যখন গাড়ি কালীপাহাড়ির ঢালে উঠতে লাগলো, রাস্তার পাশে ঘন বৃক্ষের সারি দেখে অরুণের গলা শুকিয়ে আসে। ড্রাইভার বলল, স্যার, এই রাস্তায় রাতে কম লোকই আসে, বিশেষ করে ওই কুয়োর দিকটায়। অরুণ মাথা নেড়ে কতকটা হাসল। মোবাইলের স্ক্রিনে জিপিএস এ লাল মার্কার দেখাচ্ছে। ঢিল ছোড়া দূরত্বে মোটেও নেই সেই প্রেতকুয়ো। হঠাৎ গাড়ির হেডলাইটে এক অদ্ভুত লম্বা ছায়া আটকে গেল। কোনো মানুষের, না কোনো গাছের, নাকি জমাট বাঁধা কুয়াশা। উত্তেজনায় অরুণের নিঃশ্বাস আটকে যাচ্ছে। সে বুঝল গল্পটি আর লোককথার ভেতরে সীমাবদ্ধ নেই। সত্যিই কিছু আছে, আর সেখানেই তাকে পৌঁছতে হবে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে সেই কুয়াশা ভেদ করে এগিয়ে গেল সে। আর তার ঠিক পর মুহূর্তেই অদূরে একটি টিমটিমে আলো দেখতে পেল অরুণ। রাত আরো গভীর হয়েছে। ঝিঝি পোকার ধারাবাহিক শব্দ যেন চারিদিকের নীরবতাকে আরো ভারী করে তুলছে। অরুণ ধীরে ধীরে এগিয়ে আসছে পুরনো কালী মন্দিরটির দিকে। ড্রাইভার আর সাহস করে গাড়ি থেকে নামল না। সে অরুণের জন্য গাড়িতেই অপেক্ষা করবে বলে জানালো। অগত্যা অরুণ একা মন্দিরের দিকে এগিয়ে গেল। পাশে পরিত্যক্ত শ্মশানের কালচে ছায়া দূর থেকে দেখা যাচ্ছিল, যেন সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটা নিজেরই অস্তিত্ব ভুলে গেছে। আর ঠিক তার পেছনে অল্প আড়ালে মাথা তুলে দাঁড়িয়ে সেই কুখ্যাত প্রেতকুয়ো। কুয়োর চারপাশে লাল সাদা কাপড় বাঁধা, যেন অশুভ কিছু আটকে যাওয়ার শেষ ব্যর্থ চেষ্টা। কয়েকটি লাল আলো দেওয়ালির মতন টিমটিম করে জ্বলছে নরম কুয়াশার ভেতর। মাটিতে কাদা, ভেজা গন্ধ, হালকা পচা ফুলের মিশ্রণ নাকে লাগে। বাতাসে অদ্ভুত ঠান্ডা একটা ভাব। অরুণ কুয়োর ধারে দাঁড়িয়ে নিচে তাকায়। অন্ধকার এমন যেন মনে হয় আলো গিলে খায়। সে টর্চ ফেলল। আলো নেমে গিয়ে থেমে গেছে কালচে জলের ওপর। জল চকচক করছে, কিন্তু স্থির নয়। ঠিক তখনই ঝপাত জলে কিছু একটা ছুঁয়ে গেল। দ্রুত, শব্দহীন। অরুণের ভ্রু কুঁচকে যায়। মাছ মনে হলো, কিন্তু গভীরতা এত বেশি যে কোনো প্রাণী থাকার কথা নয়। নিস্তব্ধতায় বুকের ভেতর চাপা অস্বস্তিটা জমতে লাগলো। উত্তর না পেয়ে অরুণ মন্দিরের দিকে পা বাড়ায়। ভেতরে প্রদীপ বাবার গাম্ভীর্য অদ্ভুতভাবে পরিবেশের সঙ্গে মিলিয়ে গেছে। লম্বা দেহ, কপালে সিঁদুর, চোখে গভীরতা, এক অজানা ভাব। প্রদীপ বাবা ধীরে ধীরে বললেন, বাবা, জানি তুমি রিপোর্ট লিখতে এসেছো, কিন্তু সাবধান, এই কুয়োকে খোঁচানো ভালো হবে না। আজ মহালয়ার আগের রাত্রি, আজ রাতে আত্মারা অস্থির হয়। হ্যাঁ, সত্যিই তো। কাল মহালয়ের অমাবস্যা। অরুণ তাড়াহুড়োর মাঝে ভুলেই গিয়েছিল সেই কথা। হালকা হেসে এড়িয়ে যায়। আমি শুধু ঘটনা জানতে এসেছি, ভয় পাওয়ার লোক আমি নই। প্রদীপ বাবার চোখ তখন এক অন্যরকম কিছুতে দীপ্তিময় হয়ে ওঠে। ভয় না পেলে সবচেয়ে বড় ভয় আসে বাবা। প্রদীপ বাবার বাক্যটা অরুণকে দমাতে পারল না। সে বেরিয়ে এলো মন্দির থেকে, কিন্তু বাইরে পা বাড়াতেই তার শিরদাঁড়া হিম হয়ে আসে। কুয়োর পাশে অন্ধকারের ঠিক গা ঘেঁষে একটা লম্বা ছায়া, নারী আকৃতির। কাঁধ থেকে নিচে ঝুলে থাকা লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, কুয়াশার মতো ঝাপসা। হৃদস্পন্দন দ্রুত ওঠে। অরুণ টর্চ মারল ছট করে। আলো পড়তেই ছায়াটা সরে গেল। মেঘের মতো, ধোঁয়ার মতো এক ঝটকায় মিলিয়ে গেল বাতাসে। আরো অদ্ভুত যেটা ঘটল, সেটা ছায়াটা যেদিকে গেল সেদিকে মানুষের দাঁড়ানোর জায়গাই নেই। কাঁটা ঝোপ, ভেজা ঘাস, জঙ্গলা অংশ, যেখানে পা দিলেই শব্দ হতো, কিন্তু শব্দ হয়নি। অরুণের বুকের ভেতর শীতল স্রোত নেমে গেল।
প্রথমবার সে স্বীকার করল কিছু একটা ঠিক আছে এবং সেটা জাগ্রত, যা তার দিকে তাকিয়ে। অরুণ আর কথা বলতে পারে না। সেদিনের মতো হোটেলে ফিরে যায়। রাতে ঘরে বসে ল্যাপটপে ভিডিও ফুটেজ দেখছিল অরুণ। হঠাৎই কুয়োর পাশে ফুটেজে কিছু শব্দ শুনতে পেল। প্রথমে সে ভেবেছিল হয়তো হাওয়া, কিন্তু বারবার শুনলে মনে হয় যেন মানুষের গলা কিংবা মানুষের মতো কিছু। অরুণ সিদ্ধান্ত নিল যে পরের দিন ভোরে পুনরায় কুয়োর কাছে যাবে। এই ভেবে ভিডিওতে আবারও মন দেবে। এমন সময় দরজায় টোকা। কোনো সাড়া নেই। অরুণ অবাক হয়ে ধড়ফড় করে উঠে দরজা খুলে দেখে ফাঁকা করিডোর। রাত্রি তখন গভীর, আরো গভীরে যেন সেই রাত ঘনীভূত হচ্ছিল। করিডোরে দাঁড়িয়ে অরুণ প্রথমেই টের পেল অস্বাভাবিক ঠান্ডা, যেন হোটেলের এসি নয়, কোনো মৃত স্থির বরফ ঠান্ডা নিঃশ্বাস তার মুখে এসে লাগলো। লম্বা করিডোরটা নিঃশব্দ। সাদা টিউব লাইটগুলো মিটমিট করে জ্বলছে। আলো ঠিকমতো স্থির নয়। দূরের দেয়ালে ঝুলানো পুরনো ফায়ার এক্সিট বোর্ডটা বাতাসে দুলছে না, অথচ শব্দ হচ্ছে চিক চিক। অরুণের বুকের ভেতর কেমন একটা কাঁপুনি দিয়ে ওঠে। সে এগোতেই দেখল করিডোরের শেষ মাথায় যে ছায়াটি নড়ছিল সেটার কোনো স্পষ্ট রূপ নেই। যেন মানুষের মতো লম্বা গড়ন, কিন্তু মাথা কোথায় শেষ হচ্ছে বোঝাই যাচ্ছে না। আলো কমে আসলে ছায়াটা সরে যাচ্ছিল, আলো বাড়লে মিলিয়ে যাচ্ছিল। অরুণ ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু সেই মুহূর্তে তার হাত পা ঠান্ডা হয়ে যায়, মুখটা শুষ্ক হয়ে ওঠে। সে এগিয়ে যেতে সাহস পেল না, বরং পিছু হটতে হটতে ঘরে ফিরে সজোরে দরজা বন্ধ করে দিল। দরজার কাঁচে নিজের প্রতিচ্ছবিটাই যেন অচেনা লাগছিল সেই মুহূর্তে। বিছানার পাশে রাখা ল্যাপটপটায় তখন ভিডিও চলছিল, কুয়োর রাতের ফুটেজ। অরুণ আলো নিভিয়ে ল্যাপটপের স্ক্রিনের সামনে বসল। এর আগেও সে পরিত্যক্ত জায়গাটা শ্যুট করেছে, কিন্তু এই ফুটেজটির টান অন্যরকম। সে সাউন্ড বাড়িয়ে দিল ল্যাপটপের। খানিক বাদে আবারও শোনা গেল। এবার আর মানুষের গলা বলে মনেই হলো না। গলাটা যেন জলের নিচে ডুবে থাকা কারো বুদবুদের ভেতর থেকে উঠে আসা শব্দ। যেন শব্দের শেষে অদ্ভুত এক টান, যেন কেউ মরিয়া হয়ে কারো হাত ধরে টানতে চাইছে। অরুণ ভিডিও পজ করে জুম করল। কুয়োর চারপাশে অন্ধকার, শুধু তার ক্যামেরার নাইট মোডে সবুজ ভাব আলো। কিন্তু জুম করতেই একটা মুহূর্তে তার বুকের ভেতর আচমকায় একটা ধাক্কা এসে লাগলো। কুয়োর কিনারায় যেন একটা হাতের মতো কিছু দেখা যাচ্ছে, পাতলা, শুকনো, হাড় বেরোনো। একটু জুম করলে আবার অদৃশ্য, যেন কেউ ল্যাপটপের ফ্রেমের প্রান্তে দাঁড়িয়ে দেখছে অরুণকে। বাইরে আবারও শব্দ হলো, টকটক, 2 বার। অরুণ চমকে ওঠে। তার মনে হলো যেন এবার টোকাটা দরজায় নয়, জানালার কাঁচে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানালার পর্দা নামালো। বাইরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু পর্দার ওপাশে যেন কেউ দাঁড়িয়ে আছে, তার আভাস স্পষ্ট। পর্দাটা অল্প ফুঁসছে, বাতাসের দমক নেই, অথচ নড়ছে। আর তারপর পরিষ্কারভাবে শোনা গেল একটি শ্বাস, ধীর, ভারী, যেন অস্বাভাবিকভাবে অলক্ষ্যে কারো নিঃশ্বাস পড়ছে। অরুণের কানে পুনরায় সেই শব্দ, জল দাও। এবার ভিডিও থেকে আসছে না, শব্দটা ঘরের ভেতরেই, খুব কাছে, যেন অরুণের কাঁধের ঠিক ওপরে কোনো অদৃশ্য মুখ ঝুঁকে রয়েছে। সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল। অরুণ পাগলের মতো লাইট অন করলো। আলো জ্বলার সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গেল। জানালার পর্দা থেমে গেল। নিঃশ্বাসের চাপ আর নেই, কিন্তু ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা লিখে গেল যেন নিজের থেকেই। শব্দ থেমে যাওয়ার পর 5 সেকেন্ডের মধ্যেই ভিডিওর ওপর একটুখানি স্ট্যাটিক পড়ে জ্বলে উঠল সাদা লাইন। আর তার মধ্যে যেন নিজেরই লেখা, ভোরে এসো, তোমাকে দেখাবো। অরুণ আর নড়তে পারল না। একবার মনে হলো ওগুলো সব চোখের ভুল, কিন্তু পরের মুহূর্তেই ঘরের আলো একবার নিভে গিয়ে আবারও জ্বলে উঠল, যেন কেউ অদৃশ্যে সুইচ টিপে তাকে জানিয়ে দিল সে এখানেই আছে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি,
আকাশে হালকা নীলচে কুয়াশা ভাসছিল। অরুণ যখন কালী পাহাড়ের দিকে এগোতে শুরু করে তখন চারপাশের নীরবতা অস্বাভাবিকভাবে ঘন মনে হচ্ছিল। পাখির ডাক নেই, গাছের পাতাও নড়ে না, সবকিছু যেন নিঃশ্বাস আটকে বসে আছে। কারো দরজা খোলার অপেক্ষায়। সবাই স্তব্ধ। দূরে প্রদীপ বাবার আশ্রমের দিক থেকে হালকা ধোঁয়া উঠছিল। সকাল হলেও ধূপধুনোর গন্ধে জায়গাটা যেন আরো দম বন্ধ হয়ে উঠেছে। প্রদীপ বাবা পুজোর থালা সামনে নিয়ে দাঁড়িয়েছিলেন। তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি অনেক কিছু জানেন কিন্তু বলতে চান না। অরুণ কাছে যেতে তিনি মাথা তুলে বললেন, কি বাবা, কাল কি দেখলে, বলছো না কেন? এই প্রশ্নটা অরুণের গায়ে যেন বরফের শলাকা হয়ে বিঁধল। সে তাৎক্ষণিক মুখ ঘুরিয়ে নিল। কিছু না, হাওয়ার শব্দ। অরুণ কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে উঠল, কিন্তু তার সেই হাসিটা নিজের কানেই ভাঙা ভাঙা শোনাচ্ছিল। সে প্রমাণ করতে চাইছিল যে সবই কাকতালীয়, সবই মানসিক চাপ। তাই আর কিছু না বলে কুয়োর পাশে গিয়ে দাঁড়ালো। ভোরের সূর্যালোক কুয়োর অন্ধকার মুখে তখনও পৌঁছায়নি। যেন সেটা গভীর গর্ত নয়, বরং অদৃশ্য কোনো প্রাণীর মুখ, যেটা চুপচাপ অপেক্ষা করছে। অরুণ নিজের দিকে তাকিয়ে হঠাৎ অনুভব করল কুয়াটার ভেতর থেকে একটা ধীর স্থির স্পন্দন উঠছে। মনে হলো কুয়োটা যেন শ্বাস নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে ঠান্ডা বাতাসের ঝাপটা অরুণের শরীরে শিরশিরানি ধরিয়ে দিল। ভোরের হাওয়া লাগতেই পারে, কিন্তু এতে ছিল নয়ন জোড়া কাঁপানো ঠান্ডা। অরুণের কান ঝনঝন করে উঠল, মাথাটা ভারী হয়ে উঠল। আর সেই নিস্তব্ধতার মধ্যে খুব কাছে, একেবারে কানের পাশে সে শুনতে পেল, ফিরে যা, ফিরে যা। অরুণ ঝটকা মেরে ঘুরে দাঁড়ালো। বুকের ভেতর ধরফরানিটা এত জোরে হচ্ছিল যে সে নিজেই নিজের হার্টবিট শুনতে পাচ্ছিল। চারপাশে কেউ নেই, না মানুষ না বাতাস। রোদ উঠছে, অথচ তার শরীর ঠান্ডায় জমে আসছে। তারপরেই ঝোপঝাড়ের ছায়া থেকে বেরিয়ে এলো একটি বৃদ্ধা। ধীর ক্লান্ত পায়ের শব্দ, হাতে পুরনো কাপড়ের থলে, চেহারায় ক্লান্তি এমন যে যেন বহু রাত ঘুম হয়নি। তিনি অরুণের দিকে তাকালেন, চোখ দুটো যেন ভেসে যাওয়া জীবনের গল্পের প্রতিচ্ছবি। বৃদ্ধা থেমে থেমে বললেন, বাবু, এই কুয়াটা নিয়ে বেশি নাড়াচাড়া করো না। অরুণ কিছু বলার আগেই মহিলা থরথরে গলায় বলল, আমার ছেলে এই রাস্তায় কাজ করত, রাতে ফিরছিল, হঠাৎ ট্রাকের নিচে, সব শেষ। তিনি গলার শব্দ নিচু করলেন, সেদিন লোকে যা দেখেছিল, ট্রাকের সামনে নাকি দাঁড়িয়েছিল একটা সাদা শাড়ির মহিলা, ঠিক এই কুয়োর দিকে মুখ করে। অরুণের গলা শুকিয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। তার মনে পড়ল আগের রাতের সেই ছায়াটির কথা, করিডোরে যেটা নেড়ে উঠেছিল, পালিয়ে গিয়েছিল। বৃদ্ধা আরো কাছে এসে ফিসফিস করে বললেন, এখানে শুধু আত্মা নেই বাবু, কেউ আছে যে বেরোতে চায়। অরুণের ঠিক পেছনে কুয়ার ভেতর থেকে যেন আবারও হালকা ঠান্ডা বাতাস বেরোলো। সূর্যের আলো থাকা সত্ত্বেও কুয়োর মুখে একটা কালো অন্ধকার যেন সরতেই চায় না। যার গভীরে কিছু নড়ছে কিনা বোঝা যাচ্ছে না, যেন কারো দৃষ্টি অরুণের ওপরে স্থির হয়ে গেছে। কালা পাহাড়ির সকালটা অদ্ভুত রকমের চাপা। রোদ আছে, কিন্তু তাতে কোনো উষ্ণতা নেই, বরং যেন শুষে নেয়া এক নির্জীব আভা ছড়িয়ে পড়েছে। ওই পরিবেশেই অরুণ স্থানীয় মানুষের সাক্ষাৎকার নিতে বেরোলো। প্রথমে ধারণা ছিল লোকজন কিছু অতিরঞ্জিত গল্প বলবে, গ্রামাঞ্চলের স্বাভাবিক কুসংস্কার। কিন্তু যতই লোকের মুখোমুখি হচ্ছে, অরুণের যুক্তিবাদী মন ততই অস্বস্তিতে ভেঙে পড়ছে। রাস্তার পাশের একটা চায়ের দোকানে কয়েকজন বাস চালক বসেছিল। অরুণ কথা বলতে তাদের একজন মাথা নেড়ে বলল, দাদা, কুয়োর পাশে দাঁড়ালে মাথা ভারী লাগে, যেন কেউ গরম হাত দিয়ে এই কানের পাশে চাপ দিচ্ছে। আরেকজন চুপচাপ চায়ের চুমুক দিতে দিতে বলল, রাতে গেলে কান্নার শব্দ শোনা যায়, কখনো কাছ থেকে কখনো দূর থেকে, কিন্তু গলার স্বর ওই একই। অরুণ নোট নিচ্ছিল। সে যুক্তিবাদী, সে যুক্তি খুঁজছিল। হয়তো বায়ুচাপের সমস্যা,
হয়তো পশুর ডাক, কিন্তু তার ভেতর কোথাও একটা ক্ষীণ কাঁপুনি শুরু হয়েছিল। পরে সাক্ষাৎকারটা নিচ্ছিল একটা তরুণের সাথে। ছেলেটার চোখে আতঙ্কের ছাপ স্থায়ীভাবে গেঁথে গেছে। সে নিচু স্বরে বলল, আমার বন্ধু একদিন দুষ্টুমি করে কুয়োর জল তুলেছিল সবাইকে দেখানোর জন্য। কিছু না ঘটলেও রাতে তাকে কেউ গলা টিপে ধরেছিল। কাউকে দেখা যায়নি, কিন্তু তার শরীরে আঁচড়ের দাগ ছিল, ঘাড়ের নিচে, কালশিটে। অরুণ থমকে যায়। জিজ্ঞেস করে যে, ডাক্তার দেখিয়েছিলে? ছেলেটা মৃদু হাসল। ডাক্তার? দেখিয়েছিলাম। ডাক্তার পরীক্ষা করে বলেছিল যে আকস্মিক দম বন্ধ হয়ে যাওয়ার জন্য। কিন্তু দাদা, ঘুমের মধ্যে কেউ কিভাবে নিজেই নিজের ঘাড়ে আঙুলের দাগ করে বলুন তো? অরুণ প্রথমবার চোখের ভেতর ভয়ের ঝিলিক দেখতে পেল। এরপর গ্রামটার প্রান্তরে এক বয়স্ক মহিলার সঙ্গে দেখা। মহিলার বয়স 70-এর ওপরে। তিনি বললেন, একদিন বিকেলে দেখলাম ওই কুয়োর জল নিজে নিজে ছিটকে পড়ছে বাইরে। কেউ নেই, বাতাস নেই, কিন্তু শব্দ হচ্ছিল। জল মগে কেউ যেন তুলছে, ছুটছে, এমনই ঠাস ঠাস শব্দ। অরুণ জানত এটা অস্বাভাবিক। কুয়ো স্থির জলের, বাইরে ছিটকে পড়ার কোনো কারণই নেই। তবু নিজের মনকে বোঝালো ভূকম্প, হয়তো চাপ, ভূগর্ভস্থ স্রোত। কিন্তু গ্রামবাসীরা যখন আরেকটা ঘটনা বলল, তখন যুক্তির শেষ টুকরোটাও যেন ভেঙে চুরমার হয়ে গেল। এক বৃদ্ধ ধীরে ধীরে বলল, রাতে রাস্তায় সাদা শাড়ির এক মহিলা দাঁড়ায়। কারো চোখ পড়ে, কারো পড়ে না। দেখলে গাড়ি অটোমেটিক স্লো হয়ে যায়, ব্রেক কষে নেয়। কেউ তাকে ছুতে গেলে মিলিয়ে যায়। জওয়ান বয়সে আমি এককালে এই এলাকায় খনির ট্রাকের ড্রাইভার ছিলাম। অরুণ থম মেরে গেল। এইরকমই কিছু সে রাতে নিজের চোখেও দেখেছিল। হোটেলের করিডোরে ম্লান ছায়া, সবার স্মৃতি মাথায় চাপ চাপ শব্দ তুলল। অরুণ যতই মানুষের সাথে কথা বলছিল, একটা বিষয় পরিষ্কার হচ্ছিল, সবাই আলাদা আলাদা সময়ে, আলাদা আলাদা অবস্থায় এই ধরনের অভিজ্ঞতা করেছে। তাই এটা কুসংস্কার হওয়া অসম্ভব বা সম্ভাবনা কম। স্থানটার আসল ভয় জন্মায় সন্ধ্যার পর। সন্ধ্যা নামতে নামতেই কালীপাহাড়ির বাতাস ঠান্ডা হয়ে ওঠে। অরুণ লক্ষ্য করল রাস্তায় আলো থাকা সত্ত্বেও জায়গাটা অদ্ভুত রকমের অন্ধকারে মোড়া। টর্চ জ্বালাতেই আলো 2 সেকেন্ড পর পর নিভে জ্বলে উঠছে। কোনো যান্ত্রিক ত্রুটি নয়, যেন কেউ তার আঙুল দিয়ে আলোটাকে চেপে দিচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। চারপাশ নিস্তব্ধ। একটা হালকা শীতল বাতাস এসে তার কাঁধ ছুঁয়ে গেল। তারপরে আরেকটা, যেন চারিদিক থেকে অদৃশ্য কোনো কিছু, কোনো হাত তাকে ছুঁয়ে যাচ্ছিল। অরুণের বুকের ভেতর প্রাথমিক সাহসটা কোথায় যেন ভেঙে পড়ল। সে নিজেকে বোঝাতে চাইছিল এগুলো কাকতালীয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবে সে। কিন্তু রাতে জায়গাটা বদলে যাচ্ছিল এমনভাবে, যেভাবে যুক্তির চোখে অদৃশ্য থেকে যায় আর অনুভূতির ভেতরে ঢুকে পড়ে হাড়ে হাড়ে ঠান্ডা। কালীপাহাড়ির আসল ভয় যেন অন্ধকার নামলেই জেগে ওঠে। আর অরুণ এখন ঠিক সেই অদৃশ্য নজরের সামনেই দাঁড়িয়ে। সেই রাতটা যেন কালীপাহাড়ির সমস্ত অভিশপ্ত ইতিহাস নিজের ভেতরে ছড়িয়ে বসেছিল। আগেই প্রদীপ বাবা অরুণকে বলেছিলেন, আজকের রাতটা ভিন্ন, এই রাতে আত্মারা ডাকে, যাই করো না কেন কুয়োর কাছে যেও না আজ। কিন্তু ভয় আর কৌতূহলের লড়াইয়ে কৌতূহলই জিতে যায় শেষমেশ। অরুণ ঠিক করল আজই সত্যটা জানতে হবে, যাই হোক না কেন। রাত তখন 2:15, অমাবস্যার আঁধার, আকাশ গিলে খেয়েছে। জঙ্গল পথে হাঁটতে হাঁটতে অরুণ অনুভব করছিল প্রতিটি গাছের ডাল যেন তাকে ছুঁয়ে যাচ্ছে। মাটির ওপর কুয়াশা এমনভাবে ভেসে আছে যেন নড়াচড়া করছে, শ্বাস নিচ্ছে। কুয়োর সামনে পৌঁছতেই এক অদ্ভুত ভারী নীরবতা তাকে চেপে ধরল। এই নীরবতা শব্দহীন নয়, বরং অপরিচিত শব্দের অভাবেই ভয় জন্মাচ্ছে। অরুণ ক্যামেরা সেট করার জন্য হাঁটু গেড়ে বসতেই হঠাৎ পেছন থেকে চুড়ির টুংটাং শব্দ, ঝনঝন ঝনঝন। সে ঘুরে দাঁড়ালো। ফাঁকা অন্ধকার, 1 ফুট দূরেও কুয়াশা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। হ্যালো, কে? অরুণের কণ্ঠে জড়ানো অস্থিরতা। উত্তর নেই, বরং সেই শব্দ আরো কাছে।
এমনভাবে শোনা গেল যেন কোনো মহিলা ঠিক তার কানের পেছনে দাঁড়িয়ে আছে। ঝন ঝন ঝন। অরুণের হাত কাঁপতে লাগলো। ক্যামেরা প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শীতল বাতাসের মধ্যে ভেসে এলো একটি ভারী শ্বাস। শির দাঁড়া দিয়ে বরফের মতো ঠান্ডা স্রোত নেমে গেল। ধীরে ধীরে অরুণ পেছনে ফিরে তাকালো, আর তখনই দেখল সাদা এক বিশাল অবয়ব মাটির ওপরে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। চুল লম্বা, জট পাকানো, নড়ছে সাপের মতো, আর মুখটা পুরো ঢাকা। অরুণ টর্চ জ্বালাতে এই অবয়বটা ঝট করে মিলিয়ে গেল, যেন সেখানে কেউ ছিলই না। অথচ বাতাসে সেই ভারী নিঃশ্বাস তখনও ভাসছে ঠিক কুয়োর পাশেই। কপালে ঠান্ডা ঘাম জমতে শুরু করেছে। অরুণ হাঁপিয়ে টর্চের আলো নিচে ফেলল, আর সেখানেই শুরু হলো আসল ভয়ের খেলা। কুয়োর জলে আলো পড়তেই দেখা গেল জলে অনেকগুলো হাত নড়ছে, মানুষের হাত। কেউ ওপর দিকে উঠছে, কেউ আবার সেই হাতগুলো নিচে টেনে নামাচ্ছে। জল খোলা নয়, তবু নড়ছে, যেন জল নয়, দুঃস্বপ্নের কোনো দরজা। অরুণ হোঁচট খেয়ে পিছিয়ে এলো। তার বুকটা ধুকফুক করছিল এত জোরে যে মনে হচ্ছিল পুরো শরীর কেঁপে উঠবে। হঠাৎ কুয়োর ভেতর থেকে জল ছিটকে উঠে মাটিতে পড়ল। চপ চপ, যেন ভেতরে কেউ চিৎকার করছে, কেউ বেরিয়ে আসতে চাইছে। ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে বাতাস চিরে বেরিয়ে আসে একটা কণ্ঠস্বর। প্রদীপ বাবা। কিন্তু তার গলা আজ স্বাভাবিক নয়, একটা গম্ভীর, ভারী, মৃত মানুষের মতো শুষ্ক কণ্ঠ। বাবা, বলেছিলাম না আজ আত্মাদের সময় এসেছে। প্রদীপ বাবা কোথা থেকে এসে দাঁড়ালেন অরুণ বুঝতেই পারল না। তার পোশাক বাতাসে অদ্ভুতভাবে দুলছে, আর চোখের নিচে যেন কালো ছায়া, যা মানুষকে দেখলে ভয় পাওয়াতে বাধ্য। অরুণ টর্চের আলো বাবার মুখে ফেলতেই দেখল তার পেছনে কুয়োর ওপরে কুয়াশার মধ্যে কিছু নড়াচড়া করছে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো। মানুষ নয়, মানুষের মতো নয়, ওরা নড়ছে, এগোচ্ছে, কুয়োর দিক থেকে নিরবিচ্ছিন্ন ফিসফিস করে ভাসছে। মুক্তি, মুক্তি, মুক্তি। কালী পাহাড়ির রাতের অভিশাপ ঠিক তখনই অরুণকে পুরোপুরি গ্রাস করতে শুরু করল। রাতের বাতাসে কেমন অস্বাভাবিক গুমট ভাব। চারপাশ নিঝুম। পুরো কালী মন্দিরের পেছনের ওই প্রেত কুয়োর সামনে প্রদীপ বাবা ইতোমধ্যে তার শিষ্যদের নিয়ে যজ্ঞাসন সাজিয়ে বসেছেন। শিষ্যরা তামার ঘণ্টা বাজাচ্ছে ছন্দ মিলিয়ে, আর প্রদীপ বাবা উচ্চ কণ্ঠে মন্ত্রোচ্চারণ করছেন। ধূপের ধোঁয়া ঘন কুয়াশার মতো চারিদিকে ঢেকে দিচ্ছে। মনে হচ্ছিল এই জায়গাটা যেন পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। অরুণ ক্যামেরা নিয়ে ধীরে ধীরে এগিয়ে সব ধারণ করতে থাকে। তার বুকের ভেতরটা কেমন যেন অস্বস্তিতে ধকধক করছিল, কিন্তু সে নিজেকে থামায় না। প্রেতকুয়োর রহস্য ফাঁস হবে, এটা তার ব্যক্তিগত নেশা হয়ে গেছে। হঠাৎই মাটির খটখট শব্দ কেঁপে ওঠে, যে কাঁপুনিতে মনে হয় মাটির নিচে কিছু বিশাল নড়ে চড়ে উঠছে। অরুণ এক পা পিছিয়ে আসে। যজ্ঞের আগুন এলোমেলোভাবে দপদপ করতে থাকে। তারপরেই কালো কুয়ার জল টকবক করে ফুটে ওঠার মতো নিচ থেকে উপরে উঠতে থাকে। জল যেন জ্যান্ত হয়ে গর্জন করছে। এটা কি শিওর শিশুর কান্না? হ্যাঁ, কান্না শোনা যাচ্ছে। নারীর কান্না, নাকি কোনো বিকৃত পুরুষের শ্বাসরুদ্ধ হাহাকার? শব্দটা কোনো মানুষের নয়, আবার পুরোপুরি অমানুষেরও নয়। এটা বিকৃত শব্দ। প্রদীপ বাবা মন্ত্র জোরে জোরে পড়তে শুরু করলেন। তার কণ্ঠ দৃঢ়, চোখে অদ্ভুত সতর্কতা। অরুণ কাঁপতে থাকা ক্যামেরা নিয়ে একটু কাছে গিয়ে কুয়োর ভেতর তাকাতেই শির দ্বারা জমে বরফ হয়ে যায়। জলের নিচে একটা মুখ ভাসছে। না, কোনো মুখ নয়, কোনো বিকৃত অবয়ব। চোখ দুটো নেই, চুলগুলো জলের ওপর ভেসে আছে মৃত সাপের মতো, আর পুরো অবয়বটা অবিশ্বাস্য ধীর গতিতে ওপরে উঠছে। বাবা, ওটা কি? প্রদীপ বাবা মন্ত্র থামিয়ে এক ঝটকায় তাকিয়ে বললেন, ওরা বেরোতে চাইছে। আজ তিথির শক্তিতে দরজা দুর্বল, তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করো। এই বলে উঠতেই যেন বাতাসের দিকই বদলে গেল। ঝড়ের গতিতে হাওয়া ছুটে এলো। ধূপধূপানি উড়ে গিয়ে দূরে গাছের গোড়ায় গিয়ে পড়ল। আকাশের শিখা লেলিহান হয়ে ওঠে। হঠাৎ করেই নিভে গেল। চারিদিকে অন্ধকার, শুধু কুয়োর জল থেকে আসা ফ্যাকাশে আলো। ঠিক তখনই অরুণ অনুভব করল তার কানের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। আমাকে বের করো। কণ্ঠ ঠান্ডা, শিরশিরে। কেউ কারো বরফ ঠান্ডা আঙুল তার ঘাড় বেয়ে নামিয়ে দিচ্ছে। অরুণ ঘুরতেই বুকের ভেতরের রক্ত জমে গেল।
সাদা শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে, কিন্তু তার মুখ নেই, শুধু বিশাল এক গর্ত। অরুণ পিছাতে গিয়ে ধপ করে মাটিতে পড়ে যায়। শ্বাস বন্ধ হয়ে আসছিল তার। ঠিক তখনই প্রদীপ বাবা দৌড়ে এসে তার হাতে সিঁদুর মাখানো ধামা গুঁজে দেন। কুয়োর দিকে ছুঁড়ে মারো এখনই। অরুণ আর কিছু না ভেবে পুরো শক্তি দিয়ে ছুঁড়ে মারে। ধামাটি কুয়োর জলে পড়তেই অমানসিক এক বিকট চিৎকার ভেসে ওঠে। মহিলাটি মুহূর্তে ধোয়ার মতো মিলিয়ে যায়। কুয়োর জল ক্রমে শান্ত হয়ে আসে। শিষ্যরা হাঁটু কাঁপাতে কাঁপাতে উঠে দাঁড়ায়। প্রদীপ বাবা হাঁপাতে হাঁপাতে বলেন, আজ ওরা প্রায় বেরিয়ে এসেছিল। তুমি না এলে এতটা হতো না। এটা বলে তিনি অরুণের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। অরুণকে এখনো পুরোপুরি নিরাপদ দেখাচ্ছে না। সে রাতে কোনো রকমে হোটেলে ফিরে আসে সে। রাতে আর তেমন কিছু ঘটেনি। পরদিন ভোরের আলোর সঙ্গে অরুণ আবার পৌঁছে যায় সেই জায়গায়। রাতের ভয়াবহ ঘটনাটি ঠিক দুঃস্বপ্ন নয়, সেটা প্রমাণ করতে তার যাওয়াটা প্রয়োজন ছিল। কুয়োর পাশে এসে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চারদিক তখন শান্ত। শিশিরে ভেজা ঘাসে আলো ঝিকমিক করছে। পাখির ডাক, মন্দিরের ঘণ্টা, যেন কিছুই ঘটেনি গত রাতে। কুয়োটা যেন একেবারে নিরীহ। জল একেবারে স্থির। ওপরে পাতলা কুয়াশার মতো ভাব উঠছে। ওটা কি রোদের খেলা নাকি অন্য কিছু? অরুণ বুঝতে পারে না। মন্দিরে তখন সকালের পুজো চলছে। অরুণ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে মন্দির চত্বরে উঠতেই দেখল প্রদীপ বাবা বসে আছেন। চোখ বন্ধ করে মালা জপছেন। তার মুখে একটা শান্ত অভিব্যক্তি, যেন গত রাতের ভয়াবহতার কোনো চিহ্নই নেই। অরুণ কাছে গিয়ে বসল, গলায় কেমন খচখচে দ্বিধা। আচ্ছা বাবা, কালোটা কি ছিল? সত্যি কি এই কুয়োয় আত্মা আছে? প্রদীপ বাবা চোখ খুললেন। তার দৃষ্টি স্বাভাবিক মনে হলেও ভেতরে কোথাও একটা রহস্যের ধাঁধা লুকানো। তিনি মৃদু হাসলেন। আছে কি নেই সে তো তোমাকেই ঠিক করতে হবে বাবা। আমি শুধু বলবো, এই কুয়োর ইতিহাস আছে, মৃত্যু আছে, আর তন্ত্রের এমন শক্তি আছে যাকে সবাই বুঝতে পারে না। কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু শক্তি তো থাকেই। অরুণ মাথা নাড়ল। কথাগুলো আরো বিভ্রান্ত করল তাকে, কিন্তু একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলল। খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। কলকাতায় ফিরে তার মনটা একটু হালকা লাগে। ব্যস্ত রাস্তা, চেনা মুখ, গাড়ির হর্ন, সব স্বাভাবিক। মনে হচ্ছিল ভয়টা এখানকার বাতাসে মিলিয়ে গেছে, কিন্তু শরীরের ভেতর কোথাও যেন ছোট্ট দংশন রয়ে গিয়েছিল, যা বারবার মনে করিয়ে দিচ্ছিল কিছু একটা তার পিছু এসেছে। রাতে শোবার আগে সে দরজা লক করে চেক করে, লাইট নিভিয়ে দেয়, শুয়ে পড়ে। শহরের রাতের স্বাভাবিক শব্দ, কুকুরের ডাক, দূরের গাড়ির ঝনঝন, এসব শুনে চোখটা প্রায় লেগে এসেছিল। ঠিক তখনই ঠক ঠক ঠক। অরুণ চমকে বিছানায় উঠে বসে। দরজায় কেউ নক করছে 3 বার, কালী পাহাড়ির মতো একই ছন্দে। তার শরীরে লোম দাঁড়িয়ে যায়, হৃদস্পন্দন জোরে ধকধক করতে থাকে। সে শ্বাস আটকে শোনে। করিডোর পুরো নীরব। হয়তো ভুল শুনেছে, কিন্তু আবারও সেই শব্দ, ঠক ঠক ঠক। এবার একটু জোরে। দরজার কাঠ যেন কেঁপে ওঠে। অরুণ বিছানা থেকে নেমে ধীরে ধীরে দরজার দিকে এগোয়। তার পায়ের আওয়াজ যেন ঘরে প্রতিধ্বনি তুলছে। দরজার নিচে ফাঁক দিয়ে আলো এসে পড়ছিল, এবং সেই আলোয় একটা অচেনা ছায়া, কেউ দাঁড়িয়ে আছে একেবারে দরজার ওপারেই। অরুণের গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। সাহস সঞ্চয় করে সে দরজার চেইন খোলে না, শুধু চোখটা রাখে পিরফলে। পিরফলের অপর প্রান্তে ফ্যাকাশে সাদা রং, যেন একটা ছেঁড়া সাদা আচ্ছাদন। ঠিক তারপরেই মুখ নেই, শুধু একটা গর্ত, সেই অবয়ব। কিভাবে? প্রেতকো তো বহু দূরে, এখানে কিভাবে? করিডোরের শেষ মাথায় হোটেলের সেই পরিচিত অবয়ব দাঁড়িয়ে। অরুণ বুঝতে পারে এই গল্পটি এখানেই শেষ নয়, বরং এখান থেকেই হয়তো শুরু। দিন কয়েক কেটে যায়, কিন্তু অশান্তিটা অরুণের মন থেকে কিছুতেই সরে না। অফিসে কাজ করলেও, ট্রাফিকের মাঝে দাঁড়ালেও, মেট্রোতে বসে গেলেও মাঝে মাঝে হঠাৎ অস্পষ্টভাবে যেন অনুভব করত কেউ তার পেছনে দাঁড়ানো। তীব্র দৃষ্টি, ঠান্ডা হাওয়া, অদ্ভুত কেমন এক ফিসফিসানি, অথচ ঘাড় ঘুরালেই কেউ নেই।
রাতে ঘুমোতে গেলেও এক ধরনের চাপা দমবন্ধ ভাব। আলো নিভিয়ে চোখ বন্ধ করলেই মনে হয় খালি দরজা বা আলমারির অন্ধকারে কেউ আছে। সেই অবয়ব। অরুণ জোর করে নিজেকে বোঝায় সবই ভয় প্রসূত কল্পনা, ভয়টা ভুলে যাওয়াই ভালো। কিন্তু ভুলে থাকা কি যায়? কয়েকদিন পর অফিসে বসে সে অবশেষে সিদ্ধান্ত নেয় এবার ভিডিও ফুটেজগুলো আপলোড করা যেতে পারে। কালী পাহাড়ির প্রেত কুঁয়োর ঘটনা সে প্রকাশ করবে কি করবে না সেটা পরে ভাবা যাবে, কিন্তু ফুটেজগুলো তাকে দেখতে হবে। সেই ভরসাতেই সে ক্যামেরা ব্যাগ থেকে বের করে ল্যাপটপে কানেক্ট করে। কিন্তু স্ক্রিনে যা দেখলো তাতে তার বুকের ভেতরটা খালি হয়ে গেল। মেমোরি কার্ড একদম ফাঁকা, একটা ফুটেজও নেই। অরুণ হতবাক। প্রদীপ বাবার যজ্ঞ, কুয়োর জল ওঠা, সেই মুখ, সেই সাদা শাড়ি নারী, সবই তো ক্যামেরা বন্দী ছিল। ক্যামেরা তো নতুন, ত্রুটি হবার প্রশ্নই ওঠে না। তাহলে গেল কোথায়? যখন প্রদীপ বাবা বলেছিলেন সেই রাতের কথা মনে পড়ল। আজ তিথির শক্তিতে দরজা দুর্বল, ওরা বেরোতে চাইছে। হয়তো সত্যি ফুটেজগুলোকে বেরোতে দেয়া হয়নি, মানে জনসমক্ষে। হয়তো কিছু একটা আছে যে চাইনি এই ফুটেজগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। অরুণ মাথার চুলে মরিয়া হয়ে টান দিল। তার বুকের ভেতর ভয় ছড়িয়ে যাচ্ছে, মৃদু জ্বালা করছে। ডেস্কে মাথা নিচু করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর সে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। বুঝল এই রহস্য প্রকাশ করা মানে নিজের জীবনকে বিপদে ফেলা। কেউ বিশ্বাস করুক বা না করুক, সেই ফুটেজ বাইরে বেরিয়ে এলে অদৃশ্য শক্তির অশান্তি বাড়বে। এটা প্রকাশ করা যাবে না। কিন্তু ভয় কি আদৌ পেছনে সরে যায়? সেই রাতেই শুতে যাওয়ার ঠিক আগে তার কানে খুব ক্ষীণ শীতল কুয়োর গভীরতা থেকে উঠে আসা এক শব্দ এলো, জলদা। অরুণ সঙ্গে সঙ্গে লাইট জ্বালিয়ে বসে পড়ে। শব্দ থেমে যায়, শুধু কানে বাজে। হয়তো বাজে সেই শব্দটি, সত্যিই বেজেছিল সেই শব্দটি। তারপর জানালার বাইরে অন্ধকার যেন একটু নড়াচড়া করে ওঠে, একটা ছায়া। কালী পাহাড়ির প্রেত কুয়ো আজও সেখানেই আছে, নিরীহ, নীরব, অচঞ্চল। কিন্তু অরুণ জানে ওটা স্থির নয়, তার ভেতরে বহু প্রাণের হাহাকার, আর তাদের মুক্তি কখনো পূর্ণ হয় না। তাই প্রেত কুয়োর ঘটনা আজও বেঁচে আছে, গল্প হয়ে নয়, সত্য হয়ে। এই ছিল ঘটনা আমার বন্ধুর মাসতুতো ভাই অরুণ। এবার দেশে গিয়ে সেই বন্ধুর বাড়িতে একটি অনুষ্ঠানে অরুণের সঙ্গে আলাপ হয় এবং নানা কথার মাঝে এই ঘটনাটি শুনি। তবে ওর কথা মতো আসল নাম বদলে ছদ্মনাম ব্যবহার করে ঘটনার কিছু অংশ উজ্জ্ব রেখে আমি শেয়ার করলাম। কারণ আগেই বলেছি, পুরো সত্যটা তুলে ধরলে কি বিপদ হতে পারে। এখন বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ শ্রোতা বন্ধুদের ওপরে ছেড়ে দিয়ে আজকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভূত.com শুনতে থাকুন, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। এই বলেই সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। সুকান্ত মাইতির ঘটনাটি যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন, আমার মনে হয় তারা অনুভব করতে পেরেছেন সেই জায়গাটি চোখের সামনে ভেসে উঠেছে বারবার। আমি পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে ধন্যবাদ জানাবো সুকান্ত মাইতিকে ঘটনা পাঠানোর জন্য, এবং আশা করব যে এইভাবেই সুকান্ত মাইতি আমাদের সঙ্গে থাকবেন। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তারাও সুকান্ত মাইতিকে উৎসাহ দেবেন, কমেন্ট সেকশনে তাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। আর আজকের এই ঘটনাটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সবার সাথে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা
করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আপনারা সবাই জানেন যে ফেব্রুয়ারি মাসে আমাদের ইচ্ছে হচ্ছে আমরা হব 2 মিলিয়নের এক বিরাট পরিবার। সেটা সম্ভব হবে কিনা এখনো বুঝতে পারছি না, তবে আপনারা যে চেষ্টা করছেন সেটা আমরা বুঝতে পারছি। আপনারা 1 মিলিয়নের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আপনাদের কারণেই খুব দ্রুত সময়ে আমরা পৌঁছে গিয়েছিলাম 1 মিলিয়নে। ঠিক 1 বছর পরে আবারও আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই, সাপোর্ট চাই। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যিনি এই ঘটনাটি পাঠিয়েছেন তিনি তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, কোথায় কাজ করেন সব কিছুই জানিয়েছেন, বাট আমি সেগুলো পড়তে পারছি না, কারণ তিনি প্রথমেই লিখেছেন অনুগ্রহ করে আমার পরিচয়টা গোপন রাখবেন। আমি গোপন রাখলাম। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। বর্তমানে আমি দেশের একটি স্বনামধন্য ব্যাংকে কর্মরত আছি। আমি খুব ছোটবেলা থেকে ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। ছোটবেলাতে মফস্বল শহরে এফএম রেডিওগুলো ঠিকমতো চলতো না, তখন ভূত এফএমের এপিসোডগুলো ডাউনলোড করে শুনতাম। সেই তখন থেকে এখনকার ইউটিউবে ভূত.com পর্যন্ত আমার পথ চলা। দোয়া করি ভূত.com আরও এগিয়ে যাক। আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া। বলার সুবিধার্থে আমি 3টি ভাগে ঘটনাটা বলবো। যাই হোক, কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনা 1। ঘটনাটা ঘটে 2019 সালের সময়। তখন আমি দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ের 2য় বর্ষের ছাত্র ছিলাম। আমি তখন থাকতাম খুবই নাম করা একটি আবাসিক এলাকাতে আমার চাচার বাড়িতে। ঘটনাগুলো এই বাড়িকেই কেন্দ্র করে ঘটে যাওয়া, তাই বাড়িটির একটু সংক্ষেপে বর্ণনা দিয়ে দেই। বাড়িটি ছিল আমার চাচার নিজের। এটি ছিল 6 তলা একটি ভবন। বাড়িটির 3 তলা পর্যন্ত তখন কমপ্লিট ছিল, বাকি ফ্লোরগুলোর কাজ চলছিল। বাড়ির নিচ তলাতে একজন ভাড়াটিয়া ছিলেন আর 3 তলাতে আরেকজন ভাড়াটিয়া। আমার চাচারা থাকতেন 2য় তলাতে। বাসায় আমরা 5 জন মানুষ ছিলাম। আমার চাচা, চাচি, চাচাতো বোন আর একটা কেয়ারটেকার কাম হেল্পিং হ্যান্ড, ছোট একটা ছেলে। তো প্রথম আমার বেশ ভালোই যাচ্ছিল সবকিছু। এরই মাঝে আমার চাচাদের হজ করতে যাওয়ার সময় এসে পড়ল। তারা পুরো ফ্যামিলি যাবে, তো বাসায় থাকবো আমি আর ওই কেয়ারটেকার ছেলেটা। তো এরই মধ্যে তারা হজ করতে চলে গেলেন। আমি একা থাকতে লাগলাম বাসাটায়। বাসায় রুম ছিল টোটাল 5টা। আমি একটা রুমে থাকতাম আর বাকি রুমগুলো লক করে রেখে দিলাম। কেয়ারটেকার ছেলেটা থাকতো নিচে গেটের পাশে তার একটা রুমে। প্রথম কিছুদিন নর্মালি সবকিছু গেল। এরপর হঠাৎ একদিন রাতের ঘটনা। রাত তখন 2টা বাজবে। আমি ল্যাপটপে বসে ইউনিভার্সিটির কিছু অ্যাসাইনমেন্ট করছিলাম। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। আমি পুরো বাসাতে একা। কোথায় যে চার্জার লাইট রাখা সেটাও মনে নেই। তো কি আর করব, ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কাজ করছিলাম। হঠাৎ কিছু একটার হাঁটাহাঁটির শব্দ আমার কানে এলো। আমি একটু হকচকিয়ে গেলাম। একে তো একা আছি, তার উপরে ইলেকট্রিসিটি নেই। একদম কেমন যেন শরীরটা শিরশির করে উঠল। তো আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে রুম থেকে বের হয়ে আসলাম ডাইনিং রুমে। শব্দটা কোথা থেকে আসছে একটু বোঝার চেষ্টা করলাম। সবগুলো রুম তো বাইরের থেকে লক করা, তাহলে শব্দটা আসছে কোত্থেকে? চারিদিকে একদম থমথম একটা পরিবেশ। এরই মাঝে আবার একটা শব্দ আমার কানে এলো। খেয়াল করে দেখলাম শব্দটা আমার চাচাদের রুমের ভেতর থেকে আসছে। আমি রুমের দিকে এগিয়ে যেয়ে দরজায় কান রাখলাম বোঝার জন্য। খুব স্পষ্টভাবে আমি শুনতে পেলাম কোনো একটা কিছু মুভমেন্টের সাউন্ড আসছে আর ফিস ফিস কিছু শব্দ, যা আমার কাছে মনে হলো আরবিতে কেউ কিছু পড়ছে। এরই মধ্যে আমি রুমের দরজার নিচ থেকে খুব একটা ঠান্ডা বাতাস আমার পায়ে অনুভব করলাম। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম বললে ভুল হবে না। আমি প্রথমে ভাবলাম কোনো চোর ঢুকলো কিনা, তাই আমি দরজার বাইরে থেকেই বেশ জোরে জোরে বলে উঠলাম, কে কে ভেতরে? আর একবার একটু আঘাত করে সাউন্ড করলাম। শব্দটা 2-3 সেকেন্ডের জন্য একটু থেমে গেল, কিন্তু তার পরপরই আবার সেই ফিস ফিস আরবিতে কিছু পড়ার শব্দ। আমি তৎক্ষণাৎ বাসার মেইন দরজাটা খুলে কেয়ারটেকার ছেলেটাকে ডাকতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পরও কোনো সাড়া পেলাম না ওর। কি আর করব, দরজা লাগিয়ে ভেতরে চলে এসে আমার রুমে চলে গেলাম এবং যে ভাবতে লাগলাম কি করব। একটা টেনশন কাজ করছিল মাথার মধ্যে, সাথে ভয়। কিন্তু কি যে করি, বাসাটা একটু চেক করা দরকার।
কোনো চোর ঢুকলো কিনা। আমি রুমের চাবিগুলো নিয়ে ফোনের ফ্ল্যাশ লাইট নিয়েই বাসার সব রুম চেক করতে থাকি। সব রুম চেক করা শেষে দাঁড়ালাম চাচাদের রুমের সামনে। তখনও ভেতরে সেই ফিস ফিস শব্দটা। আমি আবারও দরজায় জোরে জোরে আঘাত করলাম আর বললাম, ভেতরে কে? এবার শব্দটা থেমে গেল। আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। কিছু দোয়া পড়ে আল্লাহর নাম নিয়ে চাবিটা ঘুরিয়ে রুমটা খুললাম। খুলে দেখি সব একদম নিস্তব্ধ, রুমের সব দরজা জানালা লাগানো। আমি লাইট হাতে একটা সালাম দিলাম। রুমে ঢুকতেই আমার শরীরটা শিরশির করে উঠল। রুমটা অস্বাভাবিক রকমের ঠান্ডা আর সাথে খুব মিষ্টি কিন্তু কড়া একটা ঘ্রাণ, এবং সেই ঘ্রাণ আমার নাকে আসতে থাকলো। রুমের পরিবেশটা আমার শরীরটাকে হঠাৎ ভারী করে তুলল। আমি রুমের বারান্দা, ওয়াশরুম, জানালা সব চেক করে কোনো অস্বাভাবিক কিছু পেলাম না। আমি একটা কৌতূহল নিয়ে রুমটা থেকে বের হয়ে দরজাটা লক করে দিলাম। লক করে যেই না আমি চলে আসতে যাব, ঠিক তখনই আমি রুমের মধ্যে আবার সেই আরবি ভাষায় ফিসফিস শব্দটা শুনতে পেলাম। এবার আমি বেশ ভয় পেয়ে গেলাম। আমি খুব দ্রুত ওখান থেকে রুমে চলে এসে আমার রুমের দরজাটা লক করে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম অজু করতে। এসে আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণের মাঝেই ইলেকট্রিসিটি চলে আসলো। রাতটা আমি ফজর পর্যন্ত জেগেই কাটিয়ে দিলাম। ফজরের আজান দেওয়ার পর রুম থেকে বের হয়ে আবার ওই রুমটার সামনে যেয়ে দেখলাম কোনো শব্দ ভেতরে নেই। এর পর দিন আমি কাউকে কিছু বলি না। রাতের ঘটনার ব্যাপারটা কারোর সাথে শেয়ার করি না। জাস্ট কেয়ারটেকার ছেলেটাকে বলি যে, আজ রাত থেকে তুমি আমার সাথে ওপরেই থেকো। একা এত বড় বাসায় খুব আনইজি লাগে থাকতে। এরপর চাচারা আসা অবধি আর তেমন কোনো কিছু ফেস করিনি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার চলুন দ্বিতীয় অংশে যাই। ঘটনা 2। এই ঘটনাটা যখন ঘটেছে তখন আমার চাচারা ইতোমধ্যে হজ শেষ করে দেশে চলে এসেছেন। তো আমার অভ্যাস ছিল আমি মাঝে মধ্যেই তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতাম রাতে। তো এমনই এক রাতে আমি ঘুমের মধ্যে দেখতে থাকি যে কোনো একটা কালো ছায়ার মতো অবয়ব আমার রুমের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। তারপর সেটি আমার মাথার কাছে বিছানার ঠিক পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ মনে হলো জিনিসটা আমার দিকে ঝুঁকে এসে আমাকে কিছু একটা বলছে। এভাবে কিছুক্ষণ চলার পরে হঠাৎ জিনিসটা আমার মাথার দিক থেকে খাটের পেছন দিকে চলে গেল। আর ঠিক পর মুহূর্তেই একটা প্রচণ্ড ঝাঁকিতে আমি ধরফর করে ঘুম থেকে উঠে বসি। আমি বুঝতে পারছিলাম না যে কি ঘটে গেল আমার সাথে। আমি প্রচণ্ড ভয়ে খেয়াল করলাম আমার শরীর রীতিমতো কাঁপছে আর আমি একদম ঘেমে ভিজে গেছি। কিছুক্ষণ চুপ করে থাকলাম একটু ধাতস্থ হতে। এরপর নিজেকে বললাম, হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছি। এটা বলে ফোনটা হাতে নিয়ে দেখি 3:15 বাজে। তো আমি বিছানা ছেড়ে উঠে পড়লাম। ভাবলাম ঘুম যখন ভেঙে গেছে তাহাজ্জুদের নামাজটা পড়ে নেই। অজু করে এসে জায়নামাজ ঠিক করার সময় হঠাৎ আমার রুমের বাইরের দরজা দিয়ে আমার চোখ যায় ড্রয়িং রুমের দিকে। আমি স্পষ্ট খেয়াল করলাম ড্রয়িং রুমে কেউ একজন নামাজ পড়ছে। প্রথমে আমার মনে হলো বাসার কেউ তাহাজ্জুদের নামাজের জন্য উঠে না, আর দ্বিতীয়ত উঠলেও নিজের রুমেই পড়বে। আমি ভাবলাম হয়তো চাচা অথবা চাচি কেউ হবে, রুমে আরেকজন ডিস্টার্ব হবে দেখে ড্রয়িং রুমে পড়ছে। আমি আর 7-5 না ভেবে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষ করে ডাইনিং রুমে পানি খেতে গিয়ে দেখি ড্রয়িং রুমে কেউ নেই। একবার মনে হলো কারো রুমে যাওয়ার সাউন্ডও তো পেলাম না, গেল কখন? আবার ভাবলাম হয়তো আমি খেয়াল করিনি। পরের দিন সকালে চাচা, চাচি, বোন সবাইকে জিজ্ঞেস করলাম। সবাই বলল কেউ ওঠেনি। আমাকে বলল কেন, কি হয়েছে? আমি একটু এড়িয়ে গেলাম, বললাম না কিছু। কিন্তু আমি তো নিশ্চিত ছিলাম যে আমি কাউকে দেখেছি। এখন কথা হলো যাকে দেখেছি সে কে। ঘটনা 3। এবার ঘটনাটা ঘটে আমার চাচাতো বোনের সাথে। আপু একদিন বাইরে যাওয়ার জন্য বের হচ্ছে বাসার মেইন দরজা দিয়ে। আপু বের হওয়ার কিছু সময়ের মধ্যেই আমরা আপুর চিৎকার করার শব্দ শুনতে পাই। আমরা সবাই তাড়াহুড়ো করে বের হয়ে দেখি আপু নিচে পড়ে আছে। আমরা তাড়াতাড়ি করে যেয়ে ওনাকে উঠিয়ে ওপরে বাসায় নিয়ে আসি। আল্লাহর রহমতে যেহেতু ফার্স্ট ফ্লোর ছিল তাই পড়ে যাওয়াতে খুব একটা বেশি ক্ষতি হয়নি ওনার। পাতে মোচড় লাগে আর হাতে পায়ে কিছু জায়গায় ছিলে যায়। আগেই বলেছি যে বাড়িটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, তাই তখনও সিঁড়ির রেলিং ছিল না, এবং লিফট করার জন্য যে জায়গাটা ছিল ওটা ছিল সিঁড়ির সাথেই, এবং ওটাও শুধু লিফটের জন্য ফাঁকা রাখা হয়েছিল, আর যেখান থেকে পিলারের রডগুলো বের হয়েছিল। তো পরে আপুর কাছে আমরা জানতে চাই যে কি হয়েছিল। তখন আপু যা বলে তা অনেকটা এরকম। আমি সবেমাত্র কয়েকটা সিঁড়ি নেমেছি, হঠাৎ করে আমার পা স্লিপ করে। আমি সিঁড়ির সাইড দিয়ে নিচে পড়ে যাই এবং আমি ঠিক ওই
পিলারের বের হয়ে থাকা রডগুলোর উপরেই পড়ছিলাম, হঠাৎ করে আমি বুঝতে পারলাম কেউ আমাকে টান দিয়ে সরিয়ে নিয়ে আসলো, আর আমি ঠিক ওই পিলারগুলোর উপরে না পড়ে পাশে গিয়ে পড়লাম। তো এই ছিল আপুর সাথে ঘটনা। সেদিন আল্লাহর রহমতে অনেক বড় বিপদ থেকে তিনি বেঁচে গেছেন। এরপরে কোভিড-19 চলে আসে, আমাদের ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়। আমি চাচাদের বাসা থেকে আমার নিজের বাসায় চলে আসি। এরপরে আর সেখানে কখনো যেয়ে থাকা হয়নি, কিন্তু চলে আসার আগে আরও যতদিন ছিলাম আমার তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এই ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো সঠিক ব্যাখ্যা আমি আজও জানি না, কখনো কারো সাথে শেয়ারও করিনি বিষয়গুলো। আমার মনে হয়েছে সৃষ্টি জগতের এমন অনেক কিছু আছে যা নিয়ে অকারণে ঘাঁটাঘাঁটি না করাই ভালো। কিছু জিনিসের উত্তর না হয় নাই বা খুঁজলাম। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন, আর হ্যাঁ, ঘটনা সিলেক্ট হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে আরও কিছু ঘটনা আছে, সময় সুযোগ পেলে অবশ্যই লিখে পাঠাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমিও খুব খুশি হব। আমিও জানতে চাই যারা ঘটনা পাঠাচ্ছেন তাদের ঘটনা আপনাদের কেমন লাগছে। আর সেই সাথে যারা এখনও শুনছেন কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন। একটা কথা অনেকবার বলি, হয়তো আপনারা আমাকে অনেকভাবেই আপনারা অসন্তুষ্ট হন বা আপনাদের ভালো লাগে না শুনতে। যাই হোক, যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আর বলবো না। কিন্তু আসলেই আমরা চেয়েছিলাম একটা বড় পরিবার হতে, সেটা সম্ভব হবে কিনা আমি আসলেই সত্যি এখনো পর্যন্ত বুঝতে পারছি না, যদিও অনেকেই আমাদের সাপোর্ট করে যাচ্ছেন অনবরত। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু। ভূত.com, The Fear Returns with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলেই আছি। একটা নতুন ঘটনায় যাব এবং যে ঘটনাটি আমি এখন পড়ে শোনাবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মেহেদি মাসুদ রাফি, এবং যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি ঘটনাটি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম মেহেদি মাসুদ রাফি। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি 2010 সাল থেকেই ভূত এফএমের একজন রেগুলার শ্রোতা। এরপর ভূত.com আসার পর থেকে নিয়মিত প্রত্যেকটা এপিসোড শুনে আসছি। আপনি আমার ভীষণ প্রিয় একজন মানুষ। তারপরে তিনি বেশ প্রশংসা করেছেন, সে অংশগুলো আমি হয় বাদে দিচ্ছি। তারপরে তিনি লিখছেন, আজ আমি আপনাদের সাথে গত মাসে আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা ঘটনা শেয়ার করব। প্রিয় রাসেল ভাই, অনেক কষ্ট করে হাজার ব্যস্ততার মাঝেও সময় বের করে ইমেলটা লিখলাম। আপনার কাছে বিনীত অনুরোধ, ঘটনাটা দয়া করে পড়ে শোনাবেন। চলুন কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। আমার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার 14 গ্রাম থানায়। শেষ 7-8 বছর ধরে আমি নানা ব্যস্ততায় গ্রামে যাই না। আমি এখন নারায়ণগঞ্জে থাকি। আমাদের গ্রামে একটা 100 বছরের পুরনো পরিত্যক্ত বসতভিটা আছে, আর তার ঠিক পাশেই একটা পুরনো কবরস্থান। ছোটবেলায়, আজ থেকে 10-15 বছর আগে, ওখানে কাজিনরা মিলে প্রায়ই যেতাম দিনের বেলায়। রাতের বেলায় সেই জায়গাটার ধারে কাছে ঘেঁষতেও কেউ সাহস পেত না। জায়গাটাকে ঘিরে গ্রামে অনেক কাহিনী প্রচলিত আছে। অনেকেই আজ পর্যন্ত সেখানে অনেক কিছু দেখেছে। আমাদের গ্রামে একটা পুরনো বসতভিটা আছে, ওখানে একটা সময় প্রায়ই যেতাম দিনের বেলায়। ওই জায়গাটা ঘিরে অনেক কাহিনী প্রচলিত আছে। অনেকেই আজ পর্যন্ত অনেক কিছু দেখেছে। এবার মূল ঘটনায় আসা যাক। গত মাসের এক রাতের কাহিনী। মধ্যরাতের শেষ প্রহর চলছে তখন। গভীর ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি। কোনো এক মাঝরাতে আমি একা একা সেই পরিত্যক্ত বাড়ির সামনে গিয়েছি।
বাড়িটার বাইরে থেকে লক্ষ্য করলাম বাড়িটার ভেতরে এবং চারপাশে মানুষের আকৃতির চাইতেও বিশাল কতগুলো ছায়া ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাদের লাল টকটকে রাগান্বিত চোখ আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ লক্ষ্য করলাম সাদা কাফনের কাপড় পরিহিত একটা পচা গলা লাশ ঠিক আমার পাশেই দাঁড়িয়ে আছে। আচমকা লাশটা বড় বড় চোখ মেলে আমার দিকে বিভৎস দৃষ্টিতে তাকালো। এ যেন এক ভয়ঙ্কর ভুতুরে জগতের গোলক ধাঁধায় ফেসে গেছি আমি। সবকিছু দেখে আমার হৃদস্পন্দন মুহূর্তের মধ্যেই কয়েকশো গুণ বেড়ে গেল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। ঠিক তখনই একটা ঝাঁকুনি দিয়ে আমার ঘুম ভেঙে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, ঘুম ভাঙার পর প্রচুর চেষ্টা করেও আমি একদম নড়তে পারছি না। শরীরটা ভারী লাগছে এবং মনে হচ্ছে কারা যেন শক্ত করে জাপটে ধরে আছে আমাকে। আমার পুরো দম বন্ধ হয়ে আসছে। বেডরুমের মধ্যে একরাশ অন্ধকারের মাঝে দূর থেকে আসা এক চিলতে আলোর মাধ্যমে আমি লক্ষ্য করলাম স্বপ্নের সেই ভয়ঙ্কর কালো ছায়াগুলো আমার বেডের চারপাশে অনবরত ঘুরে বেড়াচ্ছে এবং আমার দিকেই তাকিয়ে আছে। শুরুতে মনের ভুল ভেবে চোখ বারবার বন্ধ করে আবার খুলে ভালো করে খেয়াল করে দেখলাম আমি যা দেখছিলাম তা সম্পূর্ণ সত্যি। সূরা পড়তে গেলাম, কিন্তু মুখটা পর্যন্ত নাড়াতে পারছি না এবং মনে মনেও পড়তে পারছি না কিছুতেই। কোনো এক অপার্থিব শক্তি যেন সম্পূর্ণরূপে আমাকে আবদ্ধ করে রেখেছে। মনে মনে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করলাম। তার ঠিক 1 মিনিট পরে মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসলো এবং কালো ছায়াগুলো আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেল। শীতের মাঝেও আমার সারা শরীর ঘামে ভিজে যায়। কিছুক্ষণ স্থির হয়ে বিছানার উপরে বসে থাকি আমি। এরপর আয়াতুল কুরসি পড়ে পানি খেয়ে আবার শুয়ে পড়লাম। এই ঘটনাটা আমি কোনোদিন ভুলব না। এই ঘটনার সত্যতা এবং নিশ্চয়তা নিয়ে বেশ কিছু কথা বলতে চাই, বেশ কিছু বিষয় ক্লিয়ার করতে চাই সবার সাথে। অনেকে স্লিপ প্যারালাইসিস বা হ্যালুসিনেশনের কথা ভাবতে পারেন। তাদের জ্ঞাতার্থে বলছি, লাইফে এর আগেও অনেকবার মাঝরাতে আমার ঘুম ভেঙেছিল এবং এরপর একেবারে ফজরের আজানের সময় ঘুম এসেছিল, কিন্তু কখনোই এই ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। সেই পরিত্যক্ত বসত ভিটাটা আজ পর্যন্ত স্বপ্নে দেখিনি এর আগে। তাছাড়া স্বপ্নে দেখা কতগুলো কালো ছায়াকে আমি আমার বাসার বেডরুমেও স্পষ্ট দেখতে পেলাম বেশ কিছুক্ষণ ধরে। এর আগেও অনেক দুশ্চিন্তা চাপ ছিল লাইফে, কিন্তু কখনো হ্যালুসিনেশন বা স্লিপ প্যারালাইসিস হয়নি এরকম। আর সেদিন রাতে আমি একদম হাসি খুশি এবং স্বাভাবিক ছিলাম। ফজরের আজানের ঠিক 2 মিনিট আগে আমার ঘুম ভেঙে গেল, তাও স্বপ্নে দেখা সেই একটা নির্দিষ্ট ঘটনার পরপরই। আর ফজরের আজানের সাথে সাথেই সবকিছু একদম স্বাভাবিক হয়ে আসলো। এটা একটা কোইন্সিডেন্স হতেই পারে না। এটা ছিল আমার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা। আমার লাইফে আরও বেশ কিছু ইন্টারেস্টিং স্টোরি আছে। আমার বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু চমকপ্রদ ঘটনা আছে, যেগুলো আমি ভবিষ্যতে শেয়ার করব আপনাদের সাথে। ঘটনাটা পড়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভূত.com-এর পাশে ছিলাম, আছি এবং চিরকাল থাকব। ভূত.com দীর্ঘজীবী হোক। রাসেল ভাই এবং তার পরিবারের সবাইকে মহান আল্লাহ তাআলা সবসময় সুস্থ, সুন্দর, হাসি খুশি এবং নিরাপদে রাখুন। ভূত.com-এর সকল লিসেনাররা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় ভূত.com-এর ভয়ের রাজ্যে মেতে থাকুন। মেহেদি মাসুদ রাফি, ঠিকানা নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ। তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন। অনেকদিন পরে বেশ গোছানো একটি লেখা পড়লাম এবং আমার কাছে খুব ভালো লেগেছে। রাফি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ঘটনা পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতেও আপনার ঘটনা আমরা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Voot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো
ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এবারের ঘটনাটিকে আমি ঠিক না, একেবারে অডিও ক্লিপ বলবো না, আবার ঠিক ইমেইলও বলবো না। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সিফাত আলম। সবসময় তিনি ঘটনা লিখেই পাঠান, কিন্তু এবার তিনি পাঠিয়েছেন রেকর্ড করে। আমার মনে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে যথেষ্ট ভালো লাগবে আপনাদের। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাওয়া যাক। ধন্যবাদ সিফাত আলম এই ঘটনাটি পাঠানোর জন্য। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে লিখছি। আজকের যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটি খুবই অন্যরকম একটি ঘটনা, এবং এই ঘটনাটি রেকর্ড করার সময় আমি বেশ ভয় পাচ্ছি। লিসেনারদের কাছে আমি কিছু অনুরোধ রাখছি, দয়া করে এই ঘটনা নিয়ে আমাকে কেউ কখনো কিছু জিজ্ঞাসা করবেন না। আমি ভূত.com-এ স্টোরি শেয়ার না করলে কখনোই এই ঘটনাটি দ্বিতীয়বার মনে করতাম না। এই ঘটনা শোনার পর বহুদিন একই শব্দ দেখেছি আমি দেখলাম আমার রুমে একটি কবর। সেই কবরে আর কেউ নয়, আমি নিজেই শুয়ে আছি। শুধু একটি কবর নয়, আমি আরো অনেকগুলো কবর দেখতে পেতাম। প্রায় বহুদিন আমার সাথে একই ঘটনা ঘটলো। এই অবস্থা থেকে নিজেকে বের করে আনতে আমার বেশ কিছুটা সময় লেগেছে। আমি জানি না আজ এই ঘটনাটি বলার পর থেকে আমার সাথে আবার এমন কিছু হবে কিনা। আজকের ঘটনার সোর্স আমার খুব বেশি পরিচিত নন, আবার একেবারে অপরিচিতও নন। ওনার নাম আরিফ। উনি একদিন বলেছিলেন ওনার এক সিনিয়র কলিগ নাম রাফিদ ওনার জীবনে ঘটে যাওয়া একটা ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করতে চান তিনি। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সাধারণ কোনো প্যারানর্মাল অভিজ্ঞতা, কিন্তু আরিফ ভাই যখন ঘটনার কিছু অংশ আমাকে শোনালেন, আমি বুঝলাম এটা সাধারণ কিছু ছিল না। আমরা দেখা করার সিদ্ধান্ত নিলাম চট্টগ্রাম শহরের সিআরবি এলাকার নির্জন একটি এলাকায়। জায়গাটা দিনের বেলাতেও বেশ ঝমঝমে লাগে। আরিফ ভাই যখন এলেন, ওনার চোখে নিচে কালচের দাগ স্পষ্ট। মনে হচ্ছে উনি গত কয়েক রাত ঠিক মতো ঘুমাননি। হাতে একটা পুরনো ডায়েরি আর কিছু অডিও ক্যাসেট। উনি আবার এদিকে সেদিক তাকাচ্ছিলেন। মনে হচ্ছিল কেউ হয়তো তাকে দেখছে। আমি ওনাকে একটু রিল্যাক্স হতে বললাম। উনি একটু পানি খেয়ে কাঁপা কাঁপা গলায় ঘটনাটি বলতে শুরু করলেন। ঘটনাটি আমি আরিফ ভাইয়ের ভাষাতেই বলছি। ধন্যবাদ ভাই। আসলে ঘটনাটা যার সাথে ঘটেছে সেই রাফিদ ভাই ছিলেন আমার দেখা সবচেয়ে ব্রিলিয়ান্ট এবং বিজ্ঞান মনস্ক একজন মানুষ। একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আইটি হেডের পদে ছিলেন তিনি। লজিক ছাড়া উনি এক পাও ফেলতেন না। সেই মানুষটা যে এভাবে, যাই হোক, সরাসরি ঘটনায় যাচ্ছি। রাফিদ ভাই সদ্য বিয়ে করেছিলেন। ভাবির নাম নীরা। নীরা ভাবির বাড়ি ছিল একটা গ্রামে। গ্রামটা আমি কখনো দেখিনি, তবে রাফিদ ভাইয়ের বর্ণনা অনুযায়ী শুনেছি জায়গাটা নাকি অদ্ভুত রকমের শান্ত। বিয়ের 2-1 মাস পর ডিসেম্বরের শেষের দিকে রাফিদ ভাই আর নীরা ভাবি গ্রামে যান। অফিস থেকে 1 সপ্তাহ লিভ নিয়েছিলেন উনি। প্ল্যান ছিল শ্বশুর বাড়িতে কয়েকদিন কাটিয়ে আসবেন, কিন্তু কপালে অন্য কিছুই লেখা ছিল, সেটা কেই বা জানত। ওনারা গ্রামে পৌঁছানোর ঠিক 2 দিনের মাথায় একটা অঘটন ঘটল। নীরা ভাবির এক আপন চাচা হঠাৎ করে মারা যান। হার্টের রোগী ছিলেন তিনি। সবাই ভেবেছিলেন হয়তো ন্যাচারাল ডেথ বা স্ট্রোক। গ্রামের বাড়িতে তখন শোকের ছায়া। রাফিদ ভাই যেহেতু নতুন জামাই, ওনাকেও সবার সাথে জানাজা শরীক হতে হলো। গ্রামের শেষ মাথায় একটা বিশাল বাঁশঝাড়, যা পার হয় একটি পুরনো কবরস্থান। রাফিদ ভাই আমাকে পরে বলেছিলেন ওই বাঁশঝাড়ের নিচ দিয়ে যাওয়ার সময় ওনার কেমন যেন গা ছমছম করছিল। বাতাসের শব্দটা নাকি স্বাভাবিক ছিল না। মনে হচ্ছিল বাঁশগুলো একে অপরের সাথে ঘষা খাচ্ছে বাতাসের তাড়নায়, আর অদ্ভুত একটা ক্যাচ ক্যাচ আওয়াজ করছে, হয়তোবা কেউ তাতে দাঁত ঘষছে। চাচার দাফন শেষ হতে হতে আসর পেরিয়ে মাগরিবের ওয়াক্ত হয়ে আসছিল। আকাশটা মেঘলা ছিল না, কিন্তু কবরস্থানের পরিবেশটা বেশ থমথমে ছিল। সবাই যখন ধোয়া পড়ে ফিরছিল, রাফিদ ভাইয়ের চোখে হঠাৎ আটকে যায় একটা নির্দিষ্ট জায়গা। কবরস্থানের একদম কোনায় সীমানা প্রাচীরের কাছে একটা পুরনো কবর। জায়গাটা খুবই অদ্ভুত। পুরনো কবরস্থানের মাটি যেখানে শুকনো খড়খড়ে ধুলো উঠছে, সেখানে ওই নির্দিষ্ট কবরের মাটি যেন কুচকুচে কালো আর ভেজা। মনে হচ্ছিল কেউ এইমাত্র কয়েক বালতি পানি ঢেলে দিয়ে গেছে।
অথচ আশেপাশে কোথাও পানি থাকার কোনো সোর্সই নেই। রাফিদ ভাই কৌতূহলবশত সেদিকে এগিয়ে গিয়েছিলেন। ওনার পকেটে তখন মোবাইল ছিল, কিন্তু উনি সেটা বের করার কথা ভাবেননি। উনি যত কাছে যাচ্ছিলেন ওনার নাকে একটা ভুর ভুর পটকা গন্ধ আসছিল, অনেকটা পচা মাংস টাইপের গন্ধ। ওনার মনে হচ্ছিল কবরটা যেন নিঃশ্বাস নিচ্ছে। মাটির উপরে কিছু একটা আঁকাবাঁকা দাগ। প্রথম ওনার মনে হলো হয়তো শিয়ালের কাজ বা চোখের ভুল। সাইকোলজিতে একে বলে পেরিডোলিয়া, যেখানে মানুষ অস্পষ্ট জিনিসের মধ্যে পরিচিত আকৃতি খোঁজে। রাফিদ ভাই নিজেকে এটাই বোঝালেন, কিন্তু উনি যখন ভালো করে তাকালেন ওনার শরীর হিম হয়ে গেল। ভেজা মাটির উপর ফুটে থাকা দাগগুলো কোনো প্রাণীর পায়ের ছাপ নয়, সেগুলো যেন জ্যামিতিক নকশা। আর তার মাঝে ভাঙা ভাঙা কিছু বাংলা অক্ষর। লেখাগুলো ছিল স্থির না, মনে হচ্ছিল মাটি থেকে যেন কেউ নখ দিয়ে আঁচড়ে আঁচড়ে তখনও লিখেই যাচ্ছে। লেখাটা ছিল অস্পষ্ট, কিন্তু রাফিদ ভাই বলেছিলেন উনি নাকি স্পষ্ট পড়তে পেরেছিলেন। নতুন অতিথি, মাংস নরম, হাড় সাদা। রাফিদ ভাই ওখানে পাথরের মতো জমে গিয়েছিলেন। ওনার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠেছিল। ওনার কাঁধে কার যেন হাতের স্পর্শ উনি অনুভব করলেন। সাথে সাথে উনি চমকে উঠলেন। তাকিয়ে দেখেন গ্রামের মসজিদের ইমাম সাহেব। হুজুর ওনার দিকে খুব গম্ভীর চোখে তাকিয়েছিলেন। ওনার মুখভঙ্গি ছিল কঠিন, যেন উনি জানেন রাফিদ ভাই কি দেখছেন। ইমাম সাহেব চাপা গলায় অনেকটা ফিসফিস করে বললেন, বাবা ওইদিকে যেও না, এটা অভিশপ্ত। বহু বছর আগে এক রাতে ওটা হঠাৎ মাটি ফুঁড়ে বেরিয়েছিল। চলো আসো, মাগরিবের আজান দিয়ে দেবে এখনই। এই সময় এখানে থাকা ঠিক না, সমস্যা হতে পারে। রাফিদ ভাই কোনো কথা বলতে পারেননি। উনি যন্ত্রের মতো ইমাম সাহেবের সাথে ফিরে এসেছিলেন, কিন্তু উনার মনের ভেতর একটা খচখচানি ঢুকে গিয়েছিল। ওই কালো ভেজা মাটি আর সেই লেখাটা, এটা কোনোভাবেই ওনার সায়েন্স বা লজিকের সাথে মিলছিল না। সেদিন রাতে শ্বশুরবাড়ি ফেরার পর থেকেই রাফিদ ভাই কেমন যেন চুপচাপ হয়ে গেলেন। নীরাভাবে ভেবেছিলেন হয়তো দীর্ঘ জার্নি আর মৃত্যু ঘটনার কারণে স্ট্রেস বা ডিপ্রেশন কাজ করছে। রাফিদ ভাই ডিনারের সময় কিছুই খেলেন না, শুধু এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়লেন। ওনাদের রুমটা ছিল দোতলায়, জানালার পাশে একটা বড় আম গাছ। মাঝরাতে লোডশেডিং হলো। গ্রামের লোডশেডিং মানে খুটখুটে অন্ধকার। নীরাভাবে গরমে ছটফট করছিলেন। হুট করে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখেন পাশে রাফিদ ভাই নেই, বিছানা খালি। রুমের এক কোনায় মোমবাতি জ্বলছে, আর সেই আলো আধারিতে উনি দেখলেন রাফিদ ভাই জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়ে আছেন। বাইরে এখন ঝুম বৃষ্টি হচ্ছে। টিনের চালে বৃষ্টির একটানা আওয়াজ কানে যেন তালা লাগিয়ে দিচ্ছে। নীরা ভাবি রাফিদ ভাইকে ডাক দিলেন, কিন্তু উনি কোনো সাড়া দিলেন না। ভাবি বিছানা থেকে নেমে ওনার কাছে গেলেন। রাফিদ ভাই শরীরটা বরফের মতো ঠান্ডা। উনি এক দৃষ্টিতে অন্ধকার কবরস্থানের দিকে তাকিয়ে আছেন। ভিড় করছেন, কি যেন বলছেন অন্য ভাষায়, বোঝা যাচ্ছে না। ভাবি তার কাছে গিয়ে কান পাতলেন। রাফিদ ভাই একজনে একই কথা বলে যাচ্ছিলেন। ওনার গলাটা তখন ওনার নিজের মতো শোনাচ্ছিল না কেন জানি। মনে হচ্ছিল ওনার কণ্ঠ আর কেউ ধার করে নিয়ে সেই কণ্ঠে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু কি বলার চেষ্টা করছে সেটা স্পষ্ট ছিল না। রাফিদ ভাই ফিসফিস করে বলছিলেন, আধার ডাকছে, মাটির নিচে শান্তি, চোখ গেলে দে, আলো পড়ছে। ভাবি ভয় পেয়ে রাফিদ ভাইয়ের গায়ে হাত দিয়ে ঝাঁকুনি দিলেন। রাফিদ ভাই চমকে উঠলেন, যেন গভীর ঘুম থেকে উনি জাগলেন। উনি ঘামছিলেন। ভাবিকে দেখে উনি এমন একটা হাসি দিলেন যা দেখে ভাবির বুকের রক্ত হিম হয়ে গেল। সেই হাসি কোনো মায়াময় হাসি ছিল না, ছিল শুধু এক অদ্ভুত শূন্যতা। রাফিদ ভাই স্বাভাবিক গলায় যেন কিছু এমন হলো না বলেন, নীরা তুমি ঘুমাওনি? আমি আসলে বৃষ্টির শব্দ শুনছিলাম, চলো শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। নীরা ভাবি তাকে জিজ্ঞাসা করলেন, তুই কি বলছিলে এখানে একা একা দাঁড়িয়ে? আর এখানে এত রাতে বৃষ্টি দেখারই বা কি ছিল? আর তুমি কি আধার ডাকছে, চোখ আলো পড়ছে, এসব কি বলছিলে? রাফিদ ভাই কোনো উত্তর দিলেন না,
কিন্তু নীরা ভাবি লক্ষ্য করলেন রাফিদ ভাইয়ের হাতের নখগুলোয় কাদা লেগে আছে, কালো আঠালো কাদা। অথচ উনি ঘর থেকে বেরই হননি। তাহলে এই কাদা কোত্থেকে এলো? ভাবির মনের ভেতরে অজানা আতঙ্ক দানা বাঁধতে শুরু করলো। এটা নিজ মনের ভুল বলে তিনি কিছুতেই অগ্রাহ্য করতে পারলেন না। উনি ভাবছেন কোনো বিপদ কি ওত পেতে আছে তাদের জীবনকে গ্রাস করে নেওয়ার জন্য। পরদিন সকালে নীরা ভাবি যখন ঘুম ভাঙল, উনি ঘুম থেকে উঠলেন, দেখলেন রাফিদ ভাই তখনও বিছানায় নেই। উনি বারান্দায় বসেছিলেন। ওনার দৃষ্টি ছিল শূন্য, যেন কোনো গভীর চিন্তায় তিনি মগ্ন হয়ে আছেন। উনি নীরা ভাবির কাছে গিয়ে যখন কাঁধে স্পর্শ করলেন, উনি এমন ভাবে উঠলেন যেন ইলেকট্রিক শক খেয়েছেন। রাফিদ ভাইয়ের শরীরটা অস্বাভাবিক রকমের ঠান্ডা ছিল, অনেকটা মর্গে রাখা লাশের মতো। ভাবি জিজ্ঞাসা করলেন, তুমি ঘুমাওনি? তোমার হাতে ওগুলো কিসের কাদা ছিল সেদিন? রাত্রিবেলা আমি দেখলাম তুমি তো বাইরে যাওনি, তাহলে তোমার হাতে কাদা কোত্থেকে এলো? রাফিদ ভাই বিরক্ত হয়ে উত্তর দিয়েছিলেন, কাদা? কিসের কাদা? আমি তো সারা রুমেই ছিলাম, তুমি হয়তো ভুল দেখেছ। আমার মাথাটা খুব ধরেছে, আমাকে ডিস্টার্ব করবে না। ওনার গলার স্বরটা কেমন যেন খসখসে মনে হচ্ছিল। স্বভাবত শান্তশিষ্ট রাফিদ ভাইয়ের এই রুক্ষ আচরণ ভাবিকে বেশ অবাক করেছিল। তিনি ভেবেছিলেন হয়তো অফিসের কোনো বড় প্রজেক্ট নিয়ে টেনশনে আছেন তিনি, তাই আর খাটাননি। কিন্তু দুপুরের দিকে ঘটনাটা অন্যদিকে মোড় নিল। লাঞ্চের সময় রাফিদ ভাই খেতে বসেছিলেন, কিন্তু ভাতের প্লেটের দিকে তাকিয়েছিলেন প্রায় 10 মিনিট। উনি নাড়াচাড়া করছিলেন না। হঠাৎ ভাবি দেখলেন রাফিদ ভাই ভাতের দলাগুলো হাত দিয়ে চাটছেন, কিন্তু মুখ দিচ্ছেন না। ওনার চোখ দুটো তখন লাল টকটকে। ভাবি যখন ওনাকে ডাক দিলেন, উনি বিড়বিড় করে কিছু একটা বলছিলেন। ভাবি কান পেতে শুনলেন উনি কোনো একটা নাম ধরে ডাকছেন, যেটা মানুষের নাম নয়, অনেকটা আরবি বা হিব্রু ভাষার মতো শোনাচ্ছিল। ভয় পেয়ে ভাবি গ্রামের এক পরিচিত ডাক্তারকে খবর দেন। ডাক্তার রফিক সাহেব এসে রাফিদ ভাইয়ের প্রেশার, টেম্পারেচার সব চেক করলেন। স্টেটোস্কোপ দিয়ে বুক চেক করার পর ডাক্তার তার কপালে চিন্তার ভাব দেখা গেল। তিনি বারবার চেক করলেন, কিন্তু কিছু বললেন না। রুম থেকে বেরিয়ে বারান্দায় এসে ডাক্তার সাহেব নীরা ভাবিকে নিচু গলায় বললেন, দেখুন ভাবি, আমি তো তেমন কোনো শারীরিক সমস্যা দেখতে পাচ্ছি না। ওনার প্রেশার একটু লো, আর পালস রেটটা খুব অদ্ভুত। সাধারণত মানুষের হার্টবিট একটা ছন্দে চলে, কিন্তু ওনারটা অনেক অনিয়মিত। আমি বুঝতে পারছি না আসলে কেন এরকমটা হলো। যেন কিছুক্ষণ বন্ধ থাকছে, আবার কখনো চলছে। আমার মনে হয় ওনাকে দ্রুত শহরে নিয়ে যাওয়া খুব দরকার। কোনো সাইকোলজিস্ট বা নিউরোলজিস্ট দেখানো উচিত। এটা কোনো নর্মাল মেডিকেল কেস বলে আমার মনে হচ্ছে না। হতে পারে বড় কোনো মানসিক আঘাত বা হ্যালুসিনেশন থেকে এমনটা হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা খুবই জটিল। এটাকে হালকাভাবে নেবেন না। ডাক্তার চলে যাওয়ার পর নীরা ভাবি সেই ইমাম সাহেবের কথা ভেসে উঠল, যিনি রাফিদ ভাইকে বাড়ি দিয়ে গিয়েছিলেন। কবরস্থানে রাফিদ ভাইয়ের সাথে যার কথা হয়েছিল। বিজ্ঞান মানুষকে রাফিদ ভাইয়ের এই অবস্থা দেখে ভাবির আর যুক্তির উপর ভরসা ছিল না। তিনি বিকেলে চুপি চুপি সেই ইমাম সাহেবের কাছে গেলেন। মসজিদের বারান্দায় বসে ইমাম সাহেব তসবিহ গুনছিলেন। ইমাম সাহেব ভাবিকে বসতে বললেন। তারপর অনেকক্ষণ চুপ করে পুরনো ঘটনার কথা শুরু করলেন। এই ঘটনাটা ইমাম সাহেব বলছেন, মা, আমি তোমাকে আগেই বারণ করেছিলাম, এই কবরটা সাধারণ কোনো মরা মানুষের কবর না। আজ থেকে প্রায় 15-20 বছর আগের কথা। তখন আমি এই মসজিদে নতুন জয়েন করেছি। গ্রামের এক কাঠুরে ছিল, নাম মতিন। শরীরে খুব জোর ছিল তার। একদিন সে বাজি ধরে ওই কবরের উপর আগাছা পরিষ্কার করতে গিয়েছিল। আমরা সবাই তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে শোনেনি। সে বলেছিল, মরা মানুষ আবার আমার কি ক্ষতি করবে, এটা সম্ভব না। দুপুরবেলা সে জঙ্গল পরিষ্কার করতে গেল। কিছুক্ষণ পর ফিরল, কিন্তু তার হাতে ছিল একটা রূপার পয়সা। সে নাকি ওই কবরের মাটি খুঁড়তে গিয়ে ওটা পেয়েছে। আমরা তাকে বলেছিলাম ওটা ফেরত দিয়ে আসতে। সে হাসাহাসি করে ওটা পকেটে রেখে দিল। সেদিন রাত থেকেই মতিনের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য শুরু হলো। প্রথমে সে বলল তার হাতের চামড়া নাকি জ্বলছে। আমরা গিয়ে দেখলাম সে হাত দিয়ে পয়সাটা তুলেছিল, সেই হাতের আঙ্গুলগুলো কালো হয়ে পচে যাচ্ছে। কোনো পোকা বা ঘা ছিল না, কিন্তু মাংসগুলো মোমের মতো গলে গলে পড়ছিল। ডাক্তার, কবিরাজ সবাই ফেল করলো। তৃতীয় রাতে মতিন হঠাৎ করে উধাও হয়ে গেল। আমরা সারা গ্রাম খুঁজলাম,
শেষে থেকে পাওয়া গেল ওই কবরস্থানে। আর ওই কালো কবরের পাশে বসে সে নিজের পচা হাতটা দিয়ে ছিঁড়ে ফেলছিল। মনে হচ্ছিল সে পাগল হয়ে গিয়েছে। সে চিৎকার করে বলছিল, ওরা মাংস চায়, পচা মাংস ওদের পছন্দ না, ওরা তাজা মাংস চায়, তাই আমি আমার পচা মাংসের হাত দিয়ে আমার তাজা মাংস খুলে খুলে ওদেরকে দিচ্ছি। আমি তাকে ধরাধরি করে বাড়ি আনলাম, কিন্তু তাকে বাঁচানো গেল না। পরদিন ভোরে তার ঘর থেকে একটা বিকট পচা গন্ধ বের হচ্ছিল। গিয়ে দেখি মতিন নেই, বিছানায় শুধু তার নিথর দেহটা পড়ে আছে, আর শরীরের বিভিন্ন অংশে কাটা ছেঁড়া করা। দেখে মনে হচ্ছিল সে নিজের হাত দিয়ে এসব করেছে, বা নিজের মুখ দিয়ে কোথাও কামড়ে নিজের মাংস ছিঁড়েছে। ইমাম সাহেবের কথা শুনে নীরা ভাবির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তিনি কাঁপতে কাঁপতে বাসায় ফিরলেন, কিন্তু বাসায় ঢুকে তিনি যে দৃশ্য দেখলেন তাতে ওনার জ্ঞান হারানোর উপক্রম। সন্ধ্যা নেমেছে, পুরো বাড়ি অন্ধকার, জেনারেটর সম্ভবত তেল না থাকায় বন্ধ। নীরা ভাবি টর্চ জ্বালিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন, দেখলেন রাফিদ ভাই সোফায় বসে আছেন, কিন্তু ওনার বসার ভঙ্গিটা মানুষের মতো নয়। ওনার পেটটা অদ্ভুতভাবে বাঁকানো, আর যেন মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে গেছে। সামনে ডিপ ওয়াটার উপর একটা সাদা কাগজ, আর রাফিদ ভাই একটা কলম দিয়ে সেই কাগজের উপর পাগলের মতো কিছু আঁকছেন। ভাবি টর্চের আলোটা কাগজের উপর ফেললেন, সেখানে কোনো লেখা নেই। রাফিদ ভাই কলম দিয়ে কাগজটা ছিঁড়ে ফেললেন, আর টেবিলের কাঠে খোদাই করে সেই একই জ্যামিতিক নকশা আঁকছেন যেটা সে কবরের গায়ে ছিল। ভাবি কাপা কাপা গলায় ডাকলেন, রাফিদ, কি করছো এসব? রাফিদ ভাই ধীরে ধীরে ঘাড় ঘোরালেন। টর্চের আলোয় ওনার চেহারা দেখে ভাবি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। রাফিদ ভাইয়ের চোখের মনি দুটো এখন আর কালো নেই, সেগুলো খোলাটে সাদা হয়ে গেছে। ওনার ঠোঁটের কোণ দিয়ে ফেনা বা লালা গড়িয়ে পড়ছে। ভাবি কোন রকমে নিজেকে সামলালেন, জ্ঞান হারালেন না পুরোপুরি। রাফিদ ভাই সোজা হয়ে দাঁড়ালেন না, বরং সোফা থেকেই শরীরটাকে অদ্ভুতভাবে তুমড়ে মুচড়ে ভাবির দিকে ঘুরলেন। তারপর এমন একটা গলায় কথা বললেন যেটা কোনোভাবেই রাফিদ ভাইয়ের গলা নয়। মনে হচ্ছিল অনেকগুলো ড্রাম একসাথে বাজছে, এবং সেই ড্রামের ভেতর থেকে অনেকগুলো মুখ একসাথে কথা বলছে। সেই ভারী কর্কশ গলায় রাফিদ ভাই বললেন, চলে যেতে চাস? কিন্তু ওই তো আমাদের দাওয়াত দিয়েছে, এখন আর যাওয়া যাবে না। মেহমানদারি শেষ না করে এখান থেকে কেউ যেতে পারবে না। বোকা মেয়ে, আমরা কি মেহমানদারি করতে পারি না? তোরা আমাদের মেহমান, আমরা আমাদের মেহমানদারি চালিয়ে যাব। তাই যতক্ষণ না আমরা মেহমানদারি করতে পারছি, এখান থেকে কেউ যেতে পারবে না। কথাটা শেষ করে রাফিদ ভাই খিক খিক করে হেসে উঠলেন। সেই হাসির শব্দে জানালার কাঁচগুলো পর্যন্ত ঝনঝন করে উঠল। নীরা ভাবি বুঝতে পারলেন ওনার স্বামী ওনার মধ্যে নেই, অন্য কিছু একটা ওনার শরীর হয়তোবা দখল করে নিয়েছে। নীরা ভাবির আর বুঝতে বাকি রইল না যে পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে। উনি আর এক সেকেন্ডও দেরি করলেন না, চিৎকার করে ঘর থেকে বেরিয়ে উঠোনে গিয়ে পড়লেন। বৃষ্টির তোর তখন আরো বেড়েছে। ওনার চিৎকারে পাশের বাড়ির মন্টু ভাই আর তার বাবা লণ্ঠন হাতে দৌড়ে এলেন। গ্রামের মানুষ বিপদে আপদে এত এক হতে সময় নেয় না। মুহূর্তের মধ্যে জন পাঁচেক মানুষ জড়ো হয়ে গেল। নীরা ভাবি কাঁপতে কাঁপতে শুধু বললেন, ওনাকে বাঁচান, ঘরের ভেতরে শয়তান, বাঁচান, ওনাকে বাঁচান। সবাই মিলে ঘরের ভেতরে ঢুকে তখন রাফিদ ভাই আর সোফায় নেই। উনি ফ্লোরে হামাগুড়ি দিচ্ছেন। ওনার পরনের টি শার্টটা ছিঁড়ে ফালি ফালি হয়ে গেছে, পিঠের চামড়া ভেদ করে মেরুদণ্ডের হাড়গুলো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। দৃশ্যটা দেখে মন্টু ভাইয়ের হাত থেকে লণ্ঠনটা প্রায় পড়েই যাচ্ছিল। রাফিদ ভাই ফ্লোরের টাইলসে নখ দিয়ে আঁচড়াচ্ছিলেন আর এমন শব্দ করছিলেন যেটা কোনো মানুষের গলা দিয়ে বের হওয়া অসম্ভব। সেটা ছিল সাপের মতো হিসির শব্দ, আবার বুনো শোয়ারের মতো শব্দ, হঠাৎ খোদ খোদ আওয়াজ।
ইমাম সাহেব তখন ঘটনাস্থলে পৌঁছাননি। মন্টু ভাই আর গ্রামের কয়েকজন সাহসী যুবক মিলে রাফিদ ভাইকে ধরার চেষ্টা করলেন, কিন্তু রাফিদ ভাইয়ের গায়ে তখন ও কি যে শক্তি তার উপর ভর করেছে তা একেবারে অবিশ্বাস্য। উনি এক ঝটকায় মন্টু ভাইকে ঘরের কোনায় ছিটকে ফেলে দিলেন। মন্টু ভাই ব্যথায় কোকিয়ে উঠলেন। ওনার মনে হলো ওনার হাড় ভেঙে গেছে। ঠিক তখনই ইমাম সাহেব ঢুকলেন। ওনার হাতে একটা বড় তসবি আর পানির বোতল। উনি এসেই সবাইকে সরে যেতে বললেন। রুমের বাতাস তখন ভারী হয়ে গিয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পচা মাংসে সে পটকা গন্ধ এখন আরো তীব্র হয়েছে, যেন পেটের নাড়ি ভুঁড়ি উল্টে আসার জোগাড়। ইমাম সাহেব পায়ে ধীরে ধীরে রাফিদ ভাইয়ের দিকে এগোলেন। উনি উচ্চ স্বরে আয়াতুল কুরসি পাঠ করতে শুরু করলেন। ইমাম সাহেবের কণ্ঠে একটা গাম্ভীর্য ছিল, যা শুনে উপস্থিত সবারই লোম দাঁড়িয়ে গেল। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আয়াত পড়া শুরু করার সাথে সাথে রাফিদ ভাইয়ের শরীরটা কেমন যেন বেঁকে যেতে শুরু করলো। উনি ফ্লোরে মাথা ঠুকে বিকট চিৎকার করতে শুরু করলেন, যেন মনে হলো বাড়ির ছাদ ধসে পড়বে। ওনার মুখ দিয়ে ফিনকে দিয়ে কালো রক্তের লালা বা বমি বের হতে শুরু করলো। সেই বমিতে পোড়া গন্ধ। রাফিদ ভাই বা ওনার শরীরের ভেতরে থাকা সেই সত্তা ইমাম সাহেবের দিকে মুখ তুলে তাকালো। ওনার চোখ দুটো তখন আগুনের মতো জ্বলছে। ওই সত্তাটি ইমাম সাহেবের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক হাসি দিয়ে উঠল। সেই হাসিটা মানুষের হাসি নয়, ওটা যেন হাজার বছরের পুরনো কোনো অভিশপ্ত গুহা থেকে ভেসে আসা কোনো প্রতিধ্বনি। সত্তাটি ইমাম সাহেবের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, তুই এসেছিস আমাদের থামাতে? এই মাটির শরীর আমার। কতদিন পর আমি আমার মাংসের স্বাদ পেয়েছি। তোরা কেউ আমাকে এখান থেকে বের করতে পারবি না। ওর হাড় আমার, ওর রক্ত আমার, ওর মাংস আমার। ওর মালিক আমি, এই শরীরের মালিক আমি। এই শরীরে যা কিছু আছে সবকিছুর মালিক শুধুমাত্র আমি। এই কথা বলে সেই সত্তাটি হেসে উঠল। সেই হাসিটি ছিল খুবই বিচ্ছিরি একটি হাসি, যা দেখে উপস্থিত সকলের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ইমাম সাহেব থামলেন না। উনি বোতলের পড়া পানি রাফিদ ভাইয়ের চোখে মুখে ছিটিয়ে দিলেন। পানিটা গায়ে লাগার সাথে সাথেই রাফিদ ভাই শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করলো, যেন কোনো অ্যাসিড ঢালা হয়েছে। সত্তাটি যন্ত্রণায় দাপাদাপি করতে লাগলো, কিন্তু তার মুখ থেকে গালাগালি আর অভিশাপ বের হতে থাকলো। চলছে আগুন, কিন্তু লাভ নেই, এটা পুরো ওর নিজেই আমাকে ডেকেছে। ওর কৌতূহলী আমার চাবি। আমি এখন আর শুধু অতিথি নয়, আমি এখন ওর মালিক, এই বাড়ির মালিক। হঠাৎ লোডশেডিং এর অন্ধকার ভেদ করে জানালার কাঁচ ভেঙে একটা দমকা হাওয়া ঢুকলো। মোমবাতি আর লণ্ঠন সব নিভে গেল। ঘর অন্ধকারের মধ্যে শুনলাম রাফিদ ভাই জানালার গ্রিল ভেঙে বাইরে লাফ দিলেন। দোতলা থেকে লাফ দেওয়ায় শব্দটা বেশ ভারী ছিল, যেন একটা বস্তা নিচে পড়ল। ধর ওকে, কবরস্থানের দিকে যাচ্ছে, ধর! ইমাম সাহেব চিৎকার করে উঠলেন। সবাই টর্চ আর লাঠি সেটা নিয়ে বৃষ্টির মধ্যেই দৌড় দিল। নীরা ভাবিও ছুটলেন পিছে। কাদা আর পানির মধ্যে দৌড়াতে গিয়ে অনেকে আছাড় খেলো, কিন্তু কেউ থামলো না। কবরস্থানের কাছে গিয়ে আমরা যে দৃশ্য দেখলাম তা আমি বা আরিফ ভাই কেউই কোনোদিন ভুলবো না। সেই অভিশপ্ত কালো কবরটা ঠিক মাঝখানে রাফিদ ভাই বসে আছেন। উনি দুই হাত দিয়ে পাগলের মতো মাটি খুঁড়ছেন। ওনার নখগুলো ভেঙে রক্ত বের হচ্ছে, কিন্তু উনি থামছেন না। গর্তটা তখন বেশ গভীর হয়ে গেছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই কবরটা মাটি তখন আর স্থির মাটি ছিল না, মাটিগুলো যেন জীবন্ত। সেগুলো রাফিদ ভাইয়ের শরীর পেয়ে উপরের দিকে উঠছিল, ঠিক যেভাবে লতা পাতা কোনো গাছকে জড়িয়ে ধরে। ইমাম সাহেব আর বাকিরা কাছে যেতেই রাফিদ ভাই মুখ তুলে তাকালেন। ওনার মুখের অর্ধেকটা তখন কালো কাদায় ঢেকে গেছে। উনি হাসছিলেন, কিন্তু হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক চূড়ান্ত বিজয়ের পৈশাচিক আনন্দ। কবরের গায়ে তখন দপদপ করে সেই লালচে লেখাগুলো ফুটে উঠছে, বরণ করে নাও, মিশে যাও হাড় মাংসে ব্যাপার। রাফিদ ভাই আমাদের দিকে তাকিয়ে ওনার শেষ কথাগুলো বললেন। এবারে কোনো দ্বৈত কণ্ঠ নয়, এটা
কেটেছিল রাফিদ ভাইয়ের নিজের গলা, কিন্তু তাতে ছিল এক অসীম ক্লান্তি আর ছিল হাহাকার। তোমরা আমাকে আটকিও না, আলো আমাকে পোড়াচ্ছে, আমাকে অন্ধকারে যেতে দাও। মাটির নিচে কি আরাম, কি শান্তি, আমাকে যেতে দাও, আমাকে কেউ ধরে রাখতে পারবে না। কথাটা শেষ করেই নিজের ইচ্ছায় তিনি সেই গর্তের ভেতর শুয়ে পড়লেন। তার সাথে সাথে চারপাশের কালো মাটিগুলো সাপের মতো করে ওনাকে গ্রাস করতে শুরু করলো। মনে হচ্ছিল কবরটা ক্ষুধার্ত, সে তার খাবার চিবিয়ে খাচ্ছে। গ্রামের মানুষজন আর দেরি করলো না, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে রাফিদ ভাইয়ের পা ধরে টানাটানি শুরু করলো। ইমাম সাহেব জোরে জোরে দোয়া পড়ছিলেন। প্রায় 10 মিনিটের এই যুদ্ধের পর ওনারা রাফিদ ভাইকে ওই কাদার গ্রাস থেকে টেনে বের করতে সক্ষম হলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। রাফিদ ভাইকে যখন তোলা হলো ওনার জ্ঞান ছিল না, কিন্তু ওনার শরীরের দিকে তাকানো যাচ্ছিল না। ওনার গায়ের রং ফ্যাকাশে সাদা হয়ে গেছে, আর যেখানে সেখানে ওই কালো মাটি লেগে আছে, সেখানকার চামড়া পুরো ছাই হয়ে আছে। ওনার মুখের পাশটা বিকৃত হয়ে ঝুলে পড়েছে। এরপরে ঘটনা খুব সংক্ষিপ্ত এবং মর্মান্তিক। রাফিদ ভাইকে ওই রাতে শহরে এনে হসপিটালে ভর্তি করানো হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু ওনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ফিজিক্যালি উনি বেঁচে আছেন, কিন্তু মেন্টালি উনি আর আমাদের মাঝে নেই। আরিফ ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে কফির কাপটা নামিয়ে রাখলেন। ওনার চোখ ছলছল করছিল। উনি বললেন, সিফাত ভাই, রাফিদ ভাইকে এখন ঢাকার একটা মানসিক পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছে। আমি গত মাসে ওনাকে দেখতে গিয়েছিলাম। উনি আমাকে চিনতে পারেননি। উনি সারাদিন একটা অন্ধকার ঘরে বসে থাকেন। ওনার হাত দুটো সবসময় ব্যস্ত থাকে। ফ্লোরের টাইলস বা দেয়াল যেটাই পান না নখ দিয়ে আঁচড়াতে থাকেন। তার ফিস ফিস করে আওয়াজে কিছু একটা কথা বলেন, আমরা বুঝতে পারি না। আমি যতটুকু শুনেছি আপনাকে আমি ততটুকুই বলতে পারি, কিন্তু আমি বলতে পারবো না এটাও সঠিক কিনা, কারণ তার কথা ছিল বেশ ভাঙা ভাঙা। উনি বলতেন, ওরা ডাকছে, দেয়াল দিয়ে কি ক্ষুধাকে আটকানো যায়? আমি যাব মাটির বিছানায়, এখানে আলো আমাকে পোড়ায়, মাটির বিছানায় অনেক শান্তি, আমাকে যেতে দাও। নীরা ভাবি এখন আর ওই গ্রামে থাকেন না। উনি বাপের বাড়ি ছেড়ে দিয়েছেন। শুনলাম উনি নাকি নতুন করে পড়াশোনা শুরু করেছেন নিজেকে ব্যস্ত রাখার জন্য। কিন্তু আরিফ ভাই বললেন, ভাবির সাথে কথা বললে বোঝা যায় উনি এখনো সেই বিভীষিকা থেকে বের হতে পারেননি। মাঝে মাঝে উনি চমকে ওঠেন, যেন নাকি সেই পচা মাংসের গন্ধ পাচ্ছেন। আর ওই গ্রামে সেই কালো কবরটার চারপাশে গ্রামবাসীরা মিলে ইটের দেয়াল তুলে দিয়েছে। কিন্তু দেয়াল তুলে দিলে কি আর অশুভ শক্তিকে আটকে রাখা যায়? স্থানীয়রা বলে এখনো নাকি অমাবস্যার রাতে ওই দেয়ালের ভেতর থেকে খচখচ শব্দ আসে, যেরকম মাটি খুঁড়ছে, আর বাতাসের সাথে ভেসে আসে এক ফিসফিসানি, নতুন অতিথি, চলে আয়, চলে আয়, চলে আয়। এই বলে আরিফ ভাই তার ঘটনা শেষ করেন। উনি ঘটনা শেষে আমাকে আরো কিছু তথ্য দিয়েছিলেন, যেগুলো ছিল এরকম। কবরস্থানটি সম্পর্কে আশেপাশের মানুষের যে মন্তব্য ছিল সেগুলো ছিল, এই কবরটি কখন, কবে, কোথায়, কিভাবে এখানে আবির্ভূত হয়েছে তা কারণে জানা নেই, এবং এই কবরটি যে আসলে কার সেটাও কেউ জানে না। আজ পর্যন্ত অনেকেই এই কবরটি খুঁড়ে চেক করার চেষ্টা করেছিল ভেতরে আসলেই কিছু আছে কিনা, কিন্তু কেউ সফল হতে পারেনি। যেই বারবার ওই কবর খোঁড়ার চেষ্টা করেছিল তার জীবনে কোনো না কোনো বাধা বিপত্তি নেমেই এসেছিল। অনেকে তো এটাও বলে এটা কোনো কালো জাদুকরের কবর বা কোনো তান্ত্রিকের কবর, নইলে এই কবরের এত অভিশাপ কেন? আমরা বিভিন্ন সময় বিভিন্ন কবরের কথা শুনে থাকি। সব কবরই কি আর অভিশপ্ত হয়? হয় না, কিন্তু কিছু কিছু কবর আছে যেগুলো হয়তো অভিশপ্ত হয়। এই কবর সম্বন্ধে আশেপাশের মানুষজনের মন্তব্য অনুযায়ী যদি আমি চিন্তা করি, তাহলে আমাকে এটাই বলতে হবে, এই কবরটি একটি অভিশপ্ত কবর। এই কবরের কারণে গ্রামের আরো বেশ কয়েকজন মানুষ পরবর্তীতে পাগল হয়ে গিয়েছিল। এই কবরটি এতটাই ভয়ঙ্কর যে কবরের সম্বন্ধে যেই টুকটাক কথাবার্তা বলেন সেই নানা ধরনের দুঃস্বপ্ন দেখতে শুরু করেন। আমি ঘটনার শুরুতে আগেই বলেছি, এই কবর সম্পর্কে জানার পর আমি নানা ধরনের দুঃস্বপ্ন দেখতে শুরু করতাম।
আমি দেখতাম কখন আমার রুমের ভেতরে একটা কবর, আর সেই কবরে আমি শুয়ে আছি। সাদা একটি পাথরে ইমারত দিয়ে বাঁধানো একটি কবর। আবার কখনো দেখতাম একটি কবরস্থান খুবই নোংরা, সেই নোংরা কবরের মাঝখানে একটি কবর, খুবই ভাঙা একটা কবর। সেই কবরের পাশে বসে আমি নিজেই নিজেকে ক্রমাগত আঁচড়ে যাচ্ছি। রাতের বেলা এসব স্বপ্ন দেখে আমি ভয় খেমে যেতাম, চিৎকার করে ঘুম দিয়ে উঠতাম, কিন্তু এই সমস্যার সমাধানের কোনো ওয়ে খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি আমার পরিচিত এক হুজুরের সাথে দেখা করি। তার সাথে দেখা করে আমি তাকে সব ঘটনা খুলে বললাম। ওনাকে খুলে বলার পর উনি আমাকে বললেন, এই কবরটি হয়তোবা খুব ক্ষতিকর কোনো কিছুর কবর, হয়তোবা এমন কারো কবর যার কবর সেখানে থাকা বা সে তার আশেপাশে কারো থাকা খুবই ক্ষতিকর সবার জন্য হতে পারে। সেই কবরটি হয়তো কোনো তান্ত্রিক বা কালো জাদু করেন। হুজুরের ভাষ্য ঠিক এমনই ছিল। আমি আজও জানি না ওই কবর কার, ওই কবর কোত্থেকে এলো, এটা কেউই বলতে পারেন না, কিন্তু ওই কবর আজও রয়েছে। আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকি আরিফ ভাইয়ের ঘটনা শোনার পর। আমার গা ছমছম করছিল। আরিফ ভাইয়ের চোখে মুখে যে আতঙ্ক আমি দেখেছি তা কোনো অভিনয় হতে পারে না। আমরা আর বেশিক্ষণ বসলাম না। আরিফ ভাইকে বিদায় দিয়ে আমি যখন ফিরছিলাম, আমার মনে হচ্ছিল আমার জামার পকেটে রাখা মোবাইলটা খুব ভারী লাগছে, যেন কেউ ওটার মধ্যে ঢুকে আছে। কালো কবরে কোনো অদৃশ্য ফ্রিকোয়েন্সি। এই কবর আসলে কার, কিভাবে এলো, আজও তার রহস্য এই দুনিয়ার বুকে রয়ে গেল। আমি জানি না আজকের ঘটনাটি শোনার পর আপনাদের এই ধরনের কোনো সমস্যা হবে কিনা। যদি হয় তাহলে আমি বলবো আপনারা এটাকে নিছক কোইন্সিডেন্স বলে ধরে নেবেন আর ভুলে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনারা ভয় পান বা যদি আপনাদের কোনো বড় ধরনের সমস্যা হয়, তাহলে কোনো বিজ্ঞ আলেম বা হুজুরের সাথে কথা বলবেন। নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না, আর দেখে শুনে সিদ্ধান্ত নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই ভালো থাকবেন। নতুন কোনো ঘটনা নিয়ে আবার ফিরে আসবো নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। মানুষ তো তার স্বপ্নের সমান বড়। নতুন বছরকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা, মাঝে মাঝে ভয়ও লাগে যে যা আমরা চাচ্ছি তা কি সত্যিই পাবো। পুরনো বছরে তো অনেক কিছুই পাইনি, কিন্তু নিজের ওপরে বিশ্বাস রাখলে অবশ্যই আপনি যে লক্ষ্যে যাচ্ছেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আশা করছি আপনাদের সবার লক্ষ্য পূরণ হোক নতুন বছরে, এবং এই ক্ষেত্রে পুরনো বছরের শিক্ষাটা অবশ্যই নেবেন, এবং পুরনো বছরে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো নতুন বছরে আর করা যাবে না। আমি আশা করব যে আপনারা সবাই এই ব্যাপারটিতে আমার চাইতে অনেক বেশি সতর্ক। আপনাদের সবার নতুন বছর শুভ হোক, এবং পুরনো বছরের যে না পাওয়াগুলো ছিল সেই কষ্ট ভুলে গিয়ে নতুন বছরে নতুন উদ্যমে আবারও শুরু হবে পথ চলা। আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও। এই বছরে আরও কিছু এপিসোড আছে আপনাদের শোনাতে চাই। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, প্রতিদিন শুনবেন, এবং টানা আমরা শো করে যাচ্ছি। আসলে ভালো লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো। যারা এর পরের এপিসোডগুলো শুনতে পারবে না তাদের সবার জন্য অগ্রিম নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।